জোরে শব্দ করে রুমের দরজা বন্ধ করলাম। এত জোরে শব্দ হয়েছে যে আমার রুমে বসে থাকা আমার বউ সহ বাড়ির সবাই শুনতে পেয়েছে। আমার বউ এই শব্দে এতটাই ভয় পেয়েছে তার শরীর কাঁপতে শুরু করেছে। আর তার প্রধান কারণ আমার হাতে থাকা 3 ইঞ্চি মোটা আর 2 হাত লম্বা গোল লাঠিটা। সে বোধহয় এটা আশা করেনি, না করারই কথা, কারণ আজ যা হবে তা বাড়ির সবাই স্বপ্নে দেখতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ আছে আমার মাথায় থাকা পাগড়িটা ছড়ে মারলাম বউয়ের ওপর। মেয়েটা ভূত দেখার মতো চমকে উঠল। লাঠি হাতে নিয়ে আমি বিছানার দিকে এগিয়ে যেতে লাগলাম। চোখ বড় বড় করে মেয়েটা আমার দিকে তাকাচ্ছে। আমি বিছানার চারপাশে চক্কর দিতে লাগলাম। গম্ভীর মুখে 3 চক্কর দেওয়ার পর দেখলাম মেয়েটা এতটাই ভয় পেয়েছে যে তার গলাটা শুকিয়ে গেছে। বিছানার পাশে থাকা ছোট্ট টেবিলের উপর রাখা গ্লাসটা ধরতে যাবে, তখনই বাঘের মতো গর্জে উঠলাম আমি। এই মেয়েটা গ্লাস না ধরে বিদ্যুৎ বেগে আমার দিকে ঘুরে বসলো। চোখে রাজ্যের ভয় জমে আছে। আমি আবার আগের মতো চিৎকার করে বললাম, জানো এটা কার গ্লাস? মেয়েটা এটা কেঁদে দিল। আমি তো পারলে হেসে হেসে মরে যাই। আমার এত হাসি পাচ্ছিল, আমি তো একসময় ভাবলাম এই সব ভণ্ডুল করে ফেললাম বুঝি, কিন্তু না, নিজেকে সামলে নিলাম। এবার বিরক্ত হবার ভান ধরে বললাম, চুপ করো তো, নাম কি তোমার? মেয়েটি কেঁদেই চলেছে। আমি জানি আমার কি করতে হবে এখন। খুব জোরে একটা ঝাড়ি দিলাম আবার। এই মেয়ে, থাপড়িয়ে দাঁত ফেলে দিব। না না থুক্কু, লাঠি দিয়ে আজ তোমার মাথা ফাটাবো। মেয়েটা এবার মা গো বাবা গো বলে কাঁদতে লাগলো, এত জোরে যে আমার বাড়ির সবাই দরজার কাছে জড়ো হয়ে গেছে। আর কান্না শুনে মা ডাকছেন আমাকে। খোকা, এই খোকা, কি হলো? মেয়েটা এবার আরো জোরে জোরে কান্না করতে লাগলো আর বলে উঠলো, আমাকে বাঁচান, আজকে আমার মাথা ফাটিয়ে ফেলবে। আমি আবার গর্জে উঠলাম আর চোখ মুখ কঠিন করে বললাম, এই চুপ, একদম চুপ, কোনো কথা না। মা তো দরজা ভাঙার নির্দেশ দিয়ে দিলেন। আমি তাই তাদের উদ্দেশ্যে বললাম, কেউ যদি দরজায় হাত দাও, আল্লাহর কসম আজকে এই মেয়ের মাথা আমি 2 টুকরো করবো। না না, 2 দুগুণে 4 টুকরা করব। তাই তোমরা সবাই এখান থেকে চলে যাও। বাবা, তুই পাগলামি করিস না। কি হয়েছে বল আমাকে। কোনো সমস্যা হলে আমরা আছি তো। বল বাবা, কি হয়েছে? কিছু না মা, তোমরা যাও। আমি আজকে এই মেয়ের মাথা 4 টুকরা করে তারপর আসছি। কি বলিস এইসব? একটু জোরে চিৎকার করে বললাম, যাবে তোমরা নাকি এখনই মাথা ভাঙবো? এতে দেখি বাড়ির সবাই একটু ঠান্ডা হয়েছে। আমি আর সেদিকে কান দিলাম না, সোজা বিছানার পাশে গেলাম। মেয়েটা মানে আমার বিয়ে করা বউ কান্না করছে এখনো ফুপিয়ে ফুপিয়ে। তার মুখে থাকা হালকা মেকআপগুলো চোখের জলে মুছে গেছে। আমি এবার একটুখানি আসতে বললাম, কি নাম তোমার? ফুপিয়ে ফুপিয়ে বলল, জেরিন। চুপ বেয়াদব, বড়রা নাম জানতে চাইলে পুরো নাম বলতে হয়, জানো না? মেয়েটা আবার ফোপাতে শুরু করেছে। এবার ফোপানিটা বেড়ে গেছে অনেকটা। আমি বললাম, পুরো নাম বলো। নাবিলা সাহারিয়ান জেরিন। বুঝলাম, তবে আমি জেরিন টেরিন ডাকতে পারবো না, আমি জেরি ডাকবো। যেহেতু আমি টম ক্রুজের একজন বিশাল মাপের ভক্ত, তাই আমি নিজের নাম টম রেখেছি। আমার নামের সাথে মিলিয়ে তোমার নামটা রাখলাম। আমি টম, আর তুমি কি? জেরিন। আমি এবার চোখ মুখ কঠিন করে ফেললাম, তারপর দিলাম আরেকটা ঝাড়ি। কি? আমি না বললাম আমি জেরিন টেরিন ডাকতে পারবো না? সরি, আমি জেরি। চুপ, একদম চুপ। আর তোমাকে কে বলেছে ছন্দ মিলাতে? আমি কখন ছন্দ মিলিয়েছি? সরি, আমি জেরি। এইটা কি ফাইজলামি করো আমার সাথে? দিব মাথা ফাটিয়ে। মেয়েটা আবার ফোবাচ্ছে। আমার দিকে এখন আর তাকাচ্ছে না, নিচের দিকে তাকিয়ে বলল, জি না, আমি সরি বলেছি। হয়েছে, চুপ থাকো এখন। আমি মেয়েটার কথা ভাবছি। মেয়েটা হয়তো ভাবছে কোন কুক্ষণে আমার বউ হয়ে এ বাড়িতে এসেছে। ভাবুক, যা মন চায়। আমি এখন আরও সামনে যাব। গলার সুরে কৃত্রিম বিরক্তি ফুটিয়ে বললাম, তোমার কোনো ইয়ে ছিল, মানে ওই যে কি থাকে না, কি যে বলে, বয়ফ্রেন্ড নাকি? মেয়েটা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আতকু বাদ দাও, জানি তোমার এসব থাকবে না। তুমি তো আর দেখতে বিশ্ব সুন্দরী না। কি বলতে চান আপনি? আমি দেখতে খারাপ? জানেন আমি জীবনে কতটা প্রেমপত্র পেয়েছি? 348টা। জীবনে একটা প্রেমও করিনি আমার ভবিষ্যৎ জামের কথা ভেবে। আর এমন একটা জামাই হলো আমার। মেয়েটা এক নিঃশ্বাসে কথাগুলো বলল, বলেই কান্না শুরু করে দিল। কান্না করছে তো করছে, থামার কোনো নাম নেই। আমি বিরক্ত হবার ভান ধরে বললাম, তোমার মাথায় আমি সত্যি সত্যি এই লাঠিটা ভাঙবো। তুমি কি চাও আমি এটা করি? মেয়েটা এবার জোরে, অনেক জোরে কান্না করতে লাগলো।
আমি এবার হাতে লাঠিটা নিয়ে এগিয়ে গেলাম। মেয়েটা হাউমাউ করে কান্না করতে লাগলো, চোখে ভয়ঙ্কর ভয়। আমি তার সামনে গেলাম, যাওয়া মাত্রই চোখ বন্ধ করে ফেললো। আমি আর হাসি থামাতে পারলাম না, হো হো করে দানবের মতো হেসে উঠলাম। আমার জীবনে আমি এভাবে হাসিনি। সোজা দৌড়ে গিয়ে দরজা খুললাম, তারপর কোনো দিকে না তাকিয়ে ছাদের উদ্দেশ্যে পা বাড়ালাম। দরজা খুলতে সবাই হুড়াহুড়ি করে আমার রুমে ঢুকে পড়লো। আমি তো হাসতে হাসতে মরে যাব এই অবস্থা। ছাদে এসে এত হাসছি যে কেউ দেখলে ভাবে আমি বোধহয় পাগল হয়ে গেছি। বাসায় কি হচ্ছে বা এরপর কী হবে তা ভাবতেই তো আমার পুরো হাসিতে দম বন্ধ হবার উপক্রম হচ্ছে। যা কাণ্ড একখানা ঘটিয়েছি, এরপর আম্মা আমাকে ঘরে ঢুকতে দিলে হয়। আমি নিশ্চিত আজকে আমার কপালে অনেক দুঃখ আছে। তাতে কি, এই মজা তো আর প্রতিদিন করা যাবে না। আর এরকম বাসরাতি বা কয়জন পায়? রাত 2টা বাজে। আমি ছাদে এসেছি 1 ঘন্টা 38 মিনিট হয়েছে। এই পর্যন্ত আমার খোঁজে কেউ আসেনি। সত্যি বলতে আমি 1 ঘন্টা 38 মিনিটের মধ্যে বোধহয় পুরোটা সময় হেসেছি। আমার এখনও হাসি পাচ্ছে। নিচে নেমে আসলাম, দরজায় টোকা দিতেই দেখি রাকিব দরজা খুলে দিয়েছে আর আম্মা গম্ভীর মুখে ড্রয়িং রুমে বসে আছেন। কিন্তু একটা জিনিস যেটা ওনার হাতে খুবই বেমানান, সেটা হচ্ছে আমার 3 ইঞ্চি মোটা আর 2 হাত লম্বা লাঠিটা। আমাকে দেখে আম্মা লাফ দিয়ে উঠলেন। ওনার এই অগ্নিরূপ দেখে আমি বুঝে নিলাম আমার আজকে নিস্তার নেই। আম্মা রেগে গেলে আমি একটা জিনিস করি, আর এতে আমার রাগ পানি হয়ে যায়। আমি আমার সেই পুরনো কিন্তু কাজের ফর্মুলাটা ব্যবহার করে ফেললাম। আমি বাচ্চাদের মতো করে হেসে ফেললাম। ব্যাস, এতেই কেল্লা ফতে। আম্মা নিজে হেসে দিলেন আমার সাথে, তারপর বললেন, তুই এটা কোথায় পেলি? রাকিব এনে দিয়েছে। আম্মা রাকিবের দিকে লাঠি নিয়ে এগিয়ে গেলেন আর আমি চললাম আমার বউয়ের কাছে। রুমে গিয়ে আবার দরজা লাগিয়ে দিলাম বিকট শব্দ করে। আমি যে রুমে এসেছি সেটা জানিয়ে দিলাম মেয়েটাকে। বিছানার উপরে গিয়ে বসলাম। মেয়েটার চোখ মুখ শক্ত করে আমার দিকে তাকিয়ে আছে। আমি আমার ক্ষেত্রে যে ফর্মুলা ব্যবহার করেছি সেটা এখানেও করলাম। মেয়েটা আমার হাসি দেখে হো হো করে হেসে উঠল। আমি ভাবতে লাগলাম আমার এই হাসির জন্য বোধ হয় খুন করেও মাপ পেয়ে যাব। কীরকম অ্যাক্টিং করলাম! আপনি তো অস্কার পাওয়ার যোগ্যতা রাখেন, কিন্তু আপনার উপর কেউ অস্কার ছুঁড়ে মারছে না কেন বুঝতে পারছি না। তোমরা মেয়েরা আসলেই বোকা। আমি জীবনেও ভাবিনি আপনি আমাকে এভাবে ভড়কে দিবেন। আমি তো উল্টো আপনাকে ভড়কে দেওয়ার ফোন দিয়ে আসছিলাম। তাই নাকি? আমি আজকে অবরোধ ঘোষণা করতাম আপনার জন্য। তাই নাকি? তা অবরোধ এখনো আছে? কোনো এক অদ্ভুত কারণে অবরোধটা তুলে নিলাম। আমি তাহলে? মোটেও না। তাই? হুম হুম আরে বাবা, আমিও তো বলছি জানতো। আচ্ছা আচ্ছা, আমি এখন জেরির খুব কাছে। তার নিঃশ্বাসে নয়তো তার বিশ্বাসে জায়গা করে নিয়েছি। তার ঠোঁটের রঙে, কালো চোখে আমি তার সমস্ত অস্তিত্বে আছি। ছুঁয়ে দিব হয়তো তার মনটাকে আমার রঙে। দেখুন, আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। মায়ের জিদের জন্য বিয়েটা করতে হয়েছে। আপনি আমার বাবা মায়ের খেয়াল রাখলেই চলবে। বাসরাতে ঢুকেই কথাগুলো বলে বিজয় বারান্দায় চলে গেল। আফরিনা অবাক হয়ে তাকিয়ে রইল। এটা মোটেও আশা করেনি আফরিনা। রাগে ফুলে উঠেছে আফরিনা। বিজয়কে ধরে ইচ্ছে মতো পিটাতে মন চাচ্ছে আফরিনার। বিয়ে করবি না তো বাবা মাকে বললেই পারতি। আমার জীবনে বুলডোজার চালানি কেন? কিছুদিন পর এক রেস্টুরেন্টে। বলিস কি, তোর সাথে ভালো করে একবার কথাও বলেনি? কথা বলো তো দূরে থাক, একবার ভালো করে তাকাইনি পর্যন্ত। উর্বি হাসতে লাগলো। তা দেখে আরফিনের গা চলে উঠল, গলা টিপে ধরল। সরি সরি সরি। হাসি বন্ধ কর। ওকে, এখন কি করব? আইডিয়া থাকলে বল। উকিলের সাথে দেখা কর। তোর সাহস তো কম না, তুই আমার সংসার ভাঙার বুদ্ধি দিচ্ছিস? আরে স্যার, ফান করলাম। রাগে আমার মাথা নষ্ট আর তুই ফান করছিস? সরি বাবা, তোর কিসের আইডিয়া লাগবে? ওকে হাতের মুঠোয় আনবো কিভাবে সেই আইডিয়া। হাই রে কপাল, সবাই ছেলে পটায় আর তুই হাজবেন্ড পটাবি? দেখ, বিয়ে তো ছেলে খেলা নয়। তাছাড়া আমার সাথে আমার বাবা মায়ের মান সম্মানও জড়িয়ে আছে। তা ঠিক। শোন, একটাই উপায় আছে। বল। তারপর উর্বি কিছু টেকটিক দিল। বিজয় সবার সামনে আফরিনার সাথে স্বামীর মতোই আচরণ করে, কিন্তু আড়াল হলে অচেনা মানুষের মতো আচরণ করে। আফরিনার পুরো পরিবারের সাথে মিলেমিশে চলে। প্রতিদিন সকালে বিজয়ের ঘুম ভাঙার সাথে সাথে আফরিনা চা নিয়ে হাজির হয়।
চুলগুলো হালকা ভিজা ও ছড়ানো থাকে। না চাইতো বিজয় কিছুক্ষণের জন্য চোখ ফেরাতে পারে না। আফরিনা কাশিতে বিজয় সেই দৃষ্টি ভাঙিয়ে দেয়। একদিন আফরিনা ইচ্ছে করেই বিজয়ের শার্টের বোতাম ছিঁড়ে রেখেছে। বিজয় শার্ট পরেছে। আফরিনা আয়নার সামনে বসে সাজতেছে। বিজয় বারবার সেই দিকে তাকাচ্ছে আর শার্ট পরছে। হঠাৎ খেয়াল করলো শার্টের একটা বোতাম নেই। বিজয় সুই সুতা খুঁজতে লাগলো। কিছু লাগবে? সুই সুতা। কেন? আরফিনা সুই সুতা বের করে শার্ট পরা অবস্থাতেই বোতাম লাগাতে লাগলো। শার্টটা খুলে দিলে ভালো হয় না? আপনার লেট হয়ে যাবে। একটু সাবধানে, লেগে গেলে তো আবার বিপদ। চুপচাপ দাঁড়িয়ে থাকুন, নয়তো লেগে যাবে। বিজয় চুপচাপ দাঁড়িয়ে রইল। আরফিনা বোতাম লাগিয়ে দিল। বিজয় আরফিনাকে এই প্রথম এত কাছ থেকে দেখলো। আরফিনা বিজয়ের মা বাবার প্রতি যথেষ্ট দায়িত্ববান। যা দেখে বিজয় খুবই খুশি। মেয়েটা একবারও কোনো অভিযোগ করেনি। কিছুদিন পর বিজয়ের বাবা আরফিনা ও বিজয়কে কক্সবাজারে ঘুরতে পাঠালো। আরফিনা ইচ্ছে করেই বিজয়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বিজয় হোটেলে এসে দুটো রুম নিল। আরফিনা তো রেগে মেগেই আগুন, মুডটাই অফ হয়ে গেল। আরফিনা রুমে যেয়ে ঘুমিয়ে পড়ল। বিকেলে বিজয় এলো। বিজয়, আপনি কি রাগ করেছেন? কই না তো। বিজয় বুঝলো যে আরফিনা রেগে রয়েছে। ভাবলাম সমুদ্র সৈকত দেখতে যাব। যান না, ধরে রেখেছে কে? একা যেতে ভালো লাগছে না। রাস্তা থেকে কুকুর ধরে সাথে নিয়ে যান। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। আপনি বাড়াবাড়ি দেখছেন কি? বিজয় চলে এলো। হোস্টেলে সিনক্রিয়েট করা উচিত নয়। বিজয় সমুদ্রের পাড়ে চলে এলো। এ কি, আরফিনা এখানে? আপনি এখানে? আপনি আসতে পারলে আমি পারবো না কেন? বাপরে, কি ঝগড়াটে মেয়ে। কি বললেন? কিছু না। চুপচাপ পাশে দাঁড়িয়ে রইল। ছ্যাঁকা খেয়েছেন কয়টা? জি। ছ্যাঁকা কয়টা খেয়েছেন? আমি প্রেমই করি না। নারী বিদ্বেষী নাকি? উল্টাপাল্টা কথা বলছেন কেন? আপনার ব্যবহার দেখেই বোঝা যায় হয়তো ছ্যাঁকা খেয়েছেন, নয়তো নারী বিদ্বেষী। বুঝেছি, আপনাকে পাত্তা দেই না তো, তাই এসব বলছেন। যা সত্য তাই বললাম। আর শোনেন, আপনার মতো অনেক ছেলে ভার্সিটি লাইফে আমার পিছু পিছু ঘুরেছে। বিজয় একটা অট্র হাসি দিল, যা দেখে আরফিনার রাগ চরম সীমায় পৌঁছালো। বিজয়ের পেটে একটা ঘুষি মেরে চলে এলো। বিজয় এমনটা আশা করেনি। যদিও ব্যথা পেয়েছে, কিন্তু আরফিনাকে বুঝতে দেয়নি। সত্য হলেও পুরুষ তো। কিছুদিন পর তারা কক্সবাজার থেকে ফিরে এলো। পুলিশ কি একটুও পরিবর্তন হয়নি? আরে না, আমার তো মনে হয় বড় ধরনের ছ্যাঁকা খেয়েছে। আমারটা মনে হয় না, কারণ ও চেহারায় কষ্টের কোনো ছাপ দেখি না, বরং আমাকে কষ্ট দেয় আনন্দ দেখি। অর্পি অট্র হাসি দিল। আফরিনা গলা টিপে ধরলো। সরি সরি। আমার মাথায় একটা বুদ্ধি আছে, সেটা কাজে লাগাবো। আমার মনে হয় না ও আর পড়বে। যে ছেলে সৌন্দর্য দেখে পটে না, সে আর কিসে পড়বে? ইমোশনস। মানে? পরে বলবো, এখন যাই। টিপসটা আমাকেও দিস। কে জানে আমার বিয়ের পরেও কাজে লাগতে পারে। কাজ হলে বলবো। আফরিনা বিজয়ের প্রতি আরো কেয়ার হলো। বিজয়ের কোন জিনিস কোথায় থাকে তা বিজয় না জানলেও আফরিনা জানা থাকে। এক রাতে কান্নার গুনগুন শব্দে বিজয়ের ঘুম ভেঙে গেল। বিজয় বুঝলো যে আফরিনা কান্না করতেছে। বিজয়ের মনে একটু খারাপ লাগলো। পরের দিন অফিসে বসে বিজয় আফরিনার কথা ভাবতে লাগলো। মেয়েটার প্রতি বেশি অন্যায় করা হচ্ছে। এখন পর্যন্ত ভালো করে কথাও বলিনি, তবুও মেয়েটা নিজের দায়িত্ব ঠিকই পালন করে যাচ্ছে। একটি বড় অভিযোগ করেনি। আমার কি উচিত না মেয়েটির হাত ধরা? ও যেমন ভালোবাসে, তার প্রতিদানে অল্প একটু ভালোবাসা দেয়া। বিজয়ের মনের মধ্যে অনুশোচনাবোধ কাজ করতে লাগলো। নানান জল্পনা কল্পনার পর বিজয় সিদ্ধান্ত নিল আজ থেকে সেও আফরিনার মতো চলবে। আফরিনা কাছে আসলে সেও কাছে যাবে। সেই রাতেও একই কাহিনী হলো। আফরিনার গুনগুন কান্নার শব্দে বিজয়ের ঘুম ভেঙে গেল। আজকে বিজয়ের বুকটাও কষ্ট ফেটে যাচ্ছে। মেয়েটা তার কষ্ট সহ্য করতে না পেরে রাতের পর রাত কেঁদে কেঁদে পার করছে। না, এভাবে একটা মেয়েকে কাঁদানো কোনো অধিকার আমার নেই। আজ একটা নতুন সকালের সাথে নতুন জীবন শুরু করব। সকালে আফরিনা দৌড়ে এলো, কারণ এই প্রথম বিজয়টাকে ডেকেছে। জি জি। চা হবে? এক্ষুনি আসছি। আফরিনা চা বানিয়ে নিয়ে এলো।
1 কাপ কেন? আমাকে দেবে না? এটা আপনার জন্যই। তাহলে তুমি? আমি তো যাও কাপ নিয়ে আসো, এই 1 কাপ চা ভাগ করে খাবো। আফরিনা তো এইসব সুযোগেরই অপেক্ষাতেই আছে। দৌড়ে যে কাপ নিয়ে এলো, তারপর একসাথে চা খেলো। বিজয় অফিসের জন্য রেডি হচ্ছে, আফরিনা সাজুগুজু করতেছে। চুলগুলো খুলে দাও, দেখতে ভালো লাগে। আফরিনা অবাক হয়ে বিজয়ের দিকে তাকালো। সত্যি? খুলে দাও। আফরিনা চুল খুলে দিল। অফিসে যাওয়ার আগে বিজয় আফরিনাকে বলল, আজ তাড়াতাড়ি আসবো, বিকেলে ঘুরতে যাব, রেডি হয়ে থেকো। জি। বিজয় হাসি মুখে চলে গেল। আফরিনা সাজতে শুরু করলো। কোন শাড়ি পরবে তা ঠিক করতেই পারছে না। নতুন সকালের সাথে আফরিনার জীবনে নতুন অধ্যায়ের শুরু হলো। ভালো মানুষগুলো যখন অন্যের উপর অন্যায় করে, তখন চোখের পানি তাদের মনের মধ্যে অনুশোচনাবোধ জাগিয়ে তোলে। আমাকে বলছেন? জি। আপনার নাম রানা না? জি। আপনি কিভাবে জানেন? আমি তো আপনাকে দেখেই চিনেছি। আমি নিশি। সুইট নেম, কিন্তু আপনারে আমি চিনি না। ফাজলামি করেন? আরে আমি আদ্রিতা নিশি। বাহ, এটা আরও সুইট নেম, কিন্তু এই নামে কাউকে আমি চিনি না। দেখেন, ফাজলামি করবেন না। আমি কিন্তু এখন চলে যাব। খাবার অর্ডার দিয়েছেন কিছু? দিয়েছি। এবার বলেন, আপনি মোহাম্মদ ফেরদৌস রানা না? জি, আপনি ঠিক ধরেছেন। তাহলে এতক্ষণ ফাজলামি করতেছিলেন কেন? আপনার নিজের ওপর কত কনফিডেন্স আছে দেখলাম। দেখা হয়ে গেছে? জি। এবার চলেন। কই যাব? পালাবো আর কি। কি করবেন? পালাবো। কি? পালাবো। বাসায় জানে? পাগল নাকি? বাসায় জানবে কিভাবে? বাসা থেকে তো আমি ওই খ্যাত লোকটার সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল। কোন খ্যাত লোক? ওই যে আপনাকে ফেসবুকে বললাম না, সাব্বির নাকি কি যেন ওর নাম। সাব্বির সাহেবের সমস্যা কি? ভোটকা নাকি মাথায় টাক? আরে না, আমি তো ওনারে দেখিই নাই। নাম শুনলেই তো খ্যাত খ্যাত লাগে। আবু জোর করে এই ব্যাটার নাম্বার ফোনে সেভ করে দিছে। নজরুল সাহেবের নিকনেম ছিল দুঃখু মিয়া। শুনতে পুরাই খামার খামার লাগে। তারপরেও স্মার্ট জেনারেশনে পোলাপান ওনার গান রে র্যাপ করে শুনি। এক্সকিউজ মি, কাকে রেপ করে? কাকে রেপ করবে? আপনি যে মাত্র বললেন। আরে আমি র্যাপ গানের কথা বলছি। র্যাপ গান চেনেন না? ধরেন কেউ যদি আপনার পিঠে পিস্তল ঠেকিয়ে বলে, হারামজাদা গান গা, গান বন্ধ হইলেই তুই খতম, তখন আপনি যে গান গাইবেন সেটা হলো রেপ। যেমন, তোরা সযধ্বনি কর তনে কাল বৈশাখী ঝড়, তোরা সযধ্বনি কর। এটা র্যাপ গান? হ্যাঁ, এর মাঝে পিস্তল গোতাকে ইয়ো ইয়ো করলেই র্যাপ হয়ে যাবে। ফেসবুকে আপনাকে দেখে বোঝা যায় না আপনি এত কথা বলেন। আপনি আমাকে ফেসবুকে কোন গলিতে দেখেছেন? আরে প্রো পিক দিছেন না, পেছনের দিকে হলে কি হয়েছে? আমি ঠিক আপনাকে চিনে ফেলেছি। বাহ, আপনার বুদ্ধি তো চরম। একেবারে সেই লেভেলের। পিছনের দিকে ছবি দেখে সামনে দিয়ে চিনে ফেলেছেন। চলেন, যাবেন না? খেয়ে যাই। আচ্ছা, আমি বললাম আর আপনি চলে আসলেন। আমার ঠিক বিলিভ হচ্ছে না। আপনার নখ কাটা আছে? জি, কেন? নখ কাটা থাকলে একটা চিমটি দিয়ে দেখতেন, তাহলে বিলিভ হতো। নখ বড় থাকলে দেওয়ার দরকার নেই। সেটার দরকার নাই। আচ্ছা বলেন তো, আপনার সাথে আমার কয়দিন কথা হয়েছে? এই তো গত সপ্তাহে আপনাকে নক দিলাম। আসলে গতকালকে রাত্রে আব্বুর সাথে ঝগড়া করেই আপনাকে মেসেজ দিয়ে বলেছিলাম এখানে দেখা করার জন্য। আমি ভাবছি আপনি আসবেন না, তারপরেও রিস্ক নিলাম। আমি এখন পর্যন্ত যতগুলো নিশি নামের মেয়েকে চিনি, তাদের সবারই মাথার তার 2-4টা ছিঁড়া। তাই নাকি? কয়জন নিশিকে চিনেন আপনি? আপনি সহ একজন। আমার কিন্তু সত্যিই মাথার তার ছিঁড়া। উল্টাপাল্টা কিছু বললে কামড়িয়ে দিব। আগে কাউকে কামড়াইছেন? অনেকজনকে। তাদের জলাতঙ্ক রোগ হয়েছে? না। তাহলে ঠিক আছে। আচ্ছা, আপনি তো আমাকে ফেসবুকে দেখেছেন, তারপরেও চিনেন নাই কেন? আপনাদের মেকআপ বহুত একটা কাজের জিনিস।
এটার কারণে মেয়েদেরকে একদিন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার মতো লাগে, তো আরেকদিন আমেরিকার রানী মিশেল ওবামার মতো। আমাকে আজকে কেমন লাগছে? থাপ্পড় পুরো মেকআপ চেনেন? না তো। এই মেকআপ করলে আপনার কেউ থাপ্পড় দিলেও গালি লাগাবে না, সব আটা ময়দার ওপর দিয়ে যাবে। এই যে মিস্টার, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করতেছেন। আমি কিন্তু এত মেকআপ করি না, আমি এমনিতেই অনেক সুন্দর। পারলে গালে হাত দিয়ে দেখেন। গালে হাত দিলে সাব্বির সাহেব যদি রাগ করে? সাব্বির রাগ করবে কেন? যদি করে? করলে করবে। খাবার এসে গেছে, আপনি এখন খেয়ে বিদায় হন। কালকে ঠিক সন্ধ্যা 7টায় এখানে থাকবেন, পালানোর জন্য রেডি হয়ে। ঠিক আছে? ঠিক আছে। আপনার নাম্বারটা দেন তো। নাম্বার দিয়ে কি করবেন? আরে পালানোর প্ল্যানিং করতে হবে না ফোনে, বেকুব কোথাকার। একটা মেয়ে একটা ছেলের নাম্বার চাইবে, এটা ঠিক মিলে না। তাহলে আপনি আমার নাম্বার নেন, 01941। নিয়েছি। এবার ফোন দেন। কেন? যাতে আপনার নাম্বারটা আমি পাই। চেয়ে নিতে তো খারাপ লাগে। বাহ, কি বুদ্ধি আপনার। দেখেছেন ওই ব্যাটা কত হারামি, আমাকে কল দিচ্ছে। কোন বেটা? ওই যে সাব্বিররা। আব্বু আমার নাম্বারটা দিয়ে দিছে মনে হয়। আহালে, আপনি কল দিচ্ছেন না কেন? দিচ্ছি তো। কই দিচ্ছেন? আমি দেখতেছি সাব্বির কল দিচ্ছে। ঠিক দেখেছেন, সাব্বিরই কল দিচ্ছে। সাব্বির? ও মাই গড, ও মাই গড। আচ্ছা আপনি সাব্বির না তো? আমারও তো তাই মনে হচ্ছে। তাহলে ব্যাপারটা কি হলো? আপনি সাব্বির, আপনি রানা? জি, আসলে হয়েছে কি, ওয়েট, আমি গেস করতে পেরেছি। আপনি প্রথমে নীল আহমেদ রানা নাম দিয়ে ফেসবুকে আমার সাথে কথা বলেছেন, দেন আপনি আব্বুর কাছে বিয়ের প্রপোজাল পাঠাইছেন। এম আই রাইট? হাফ চামচ ভুল হয়েছে। বিয়ের প্রপোজাল আমি পাঠাই নাই। আম্মু আমার আইডিতে আপনার ছবি দেখে পছন্দ করেছে, তারপর আপনার আব্বার কাছে প্রপোজাল পাঠাইছে। ইউ মিন আপনার আম্মু আপনার আইডিও চালায়? আই মিন আমাদের আম্মু আমাকেও চালায়। আমাদের আম্মু মানে? আপনার আমার ইকুয়াল আমাদের। আমার আম্মু কেন হতে যাবে? কারণ বিয়েটা হচ্ছে। আপনি কিভাবে জানলেন? আমার আম্মুকে আপনি চিনেন না? উনি আপনাকে পছন্দ করেছেন মানে আপনাকে বিয়ে করতেই হবে। আমি কিন্তু রান্না পারি না। আমার অনেক দিনের শখ, একজন রান্না না পারে মেয়েকে বিয়ে করব। কেন? বিয়ের পর আম্মু বউকে রান্না শেখাবে, ভাবতেই আনন্দ লাগতেছে। সো সুইট, আমি রাজি। আমিও। বিয়ের পর আম্মু বউকে রান্না শেখাবে, বাহ কি মজা। বছর 3 আগে পতিতালয়ের এক মেয়েকে বিয়ে করেছিলাম। বিয়ের প্রথম রাতে বরের মুখে এমন কথা শুনে জান্নাত অবাকের শেষ প্রান্তে পৌঁছাল। তারপর চোখ বড় বড় করে বলল, এভাবে না, খোলাসা করে বলেন। মিনহাজ একটু দম নিয়ে বলতে শুরু করলো, মাঝে মাঝে পতিতালয়ে যাওয়া ছিল আমার গভীর অভ্যাস, এক প্রকার নেশা হয়ে গেছিল। নতুন শরীরের গন্ধ আমাকে খুব টানতো। বাবার অর্থের কোনো সমস্যা ছিল না, তাই এসবে কোনো মাথা ব্যথাও ছিল না। বন্ধুদের সাথে মদের আড্ডার সকল বিলই আমার পকেট থেকে যেত। এর মাঝে যাওয়া আসায় নিষিদ্ধ পল্লীর এক মেয়েকে খুব ভালো লেগে যায়। তার সাথে নিয়ম করে প্রতিদিন দেখা করতাম। এক পর্যায়ে আমি ছাড়া সে আর কোনো কাস্টমার ধরতো না। দুজনের মাঝেই এক অদৃশ্য সুপ্ত মায়ের জন্ম নিয়েছিল। সত্যি বলতে মেয়েটিকে খুব ভালোবেসে ফেলেছিলাম। ওর নাম ছিল মেঘা। নামের মতো ওর চেহারাটাও বেশ মায়াবী ছিল। চোখে কাজল দিলে আমি ওর থেকে চোখ ফেরাতে পারতাম না। বাবা মাকে ওর কথা বলেছিলাম, কিন্তু তারা একেবারেই না করে দিয়েছিল। আমিও জানতাম এমনটাই হবে, তাই আগাম প্রস্তুতি নিয়েছিলাম। পালিয়ে যাওয়ার প্ল্যান ছিল। মা বাবার বিপক্ষে যে মেঘাকে বিয়ে করলাম। মেঘা সব পরিবেশে অভ্যস্ত ছিল, আমি জানি। ও কাউকে দেখেই ভয় পেত না, সব পাল্টা জবাব দিত। মেয়েটি নিষিদ্ধ পল্লীর হলেও ওর মাঝে এক সত্য নৈতিকতার ছায়া দেখেছিলাম। পালিয়ে যাওয়ার প্ল্যান বাদ করে বাড়িতে আসলাম মেঘাকে সাথে নিয়ে। এটা অবশ্য মেঘাই বলেছিল, ওর কথাতে সম্মতি দিয়েছিলাম। কিন্তু বাড়ি থেকে আমাকে কোনোভাবেই মেনে নিতে চাইনি। বাড়িতে মেঘাকে সবার সামনে উপস্থাপন করতেই সবাই আমার উপর রাগান্বিত হলো। আমাকে আর মেঘাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা বলে। তখন মেঘা জবাব দেয়, আপনার ছেলে কোথায় যাবে না যাবে সেটা তার ব্যাপার,
আপনাদের ইচ্ছে হলে তাড়িয়ে দেন, তবে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। যেহেতু আপনার ছেলে আমাকে বিয়ে করেছে, সেই সূত্রে আমি এই বাড়ির বউ, আর এখানে আমার অধিকার আছে। আমি আমার অধিকার থেকে এইটুকু বঞ্চিত হতে রাজি নয়। এখন যদি আপনাদের ইচ্ছে হয় ছেলেকে তাড়িয়ে দেন, যা ইচ্ছে করতে পারেন। মায়ের সাথে মেঘার বেশ তর্কাতর্কি চলল। মা এক পর্যায়ে বললেন, দেখ মিজান, দেখ কাকে বিয়ে করেছিস, মান সম্মান বলে আর কিছুই রাখলি না। এই মেয়ের না আছে কোনো ভদ্রতা, না আছে কোনো সুশিক্ষা। দেশে কি মেয়ের অভাব ছিল? শেষমেশ একটা নর্তকীকে বিয়ে করলি। তোর রুচি এত লোপ পেয়েছে, আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। মায়ের কথা শুনে মেঘা তখন বেশ জোর গলায় বলল, আমাকে নর্তকী বলেন আর পতিতা বলেন, আমি কিন্তু এখন এই বাড়ির বউ, আপনার ছেলের বউ। সেই ক্ষেত্রে একটু ভেবে বলবেন। কিছুক্ষণ আগে আমার একটা পরিচয় ছিল, এখন আমার জীবনে নতুন একটা পরিচয় আছে। আর আমাকে যদি যথাযথ অধিকার না দেওয়া হয়, তাহলে আমি সরাসরি কেস করে দেব। বাবা এবার মুখ খুললেন। কেস করতে কত টাকা লাগে জানো? শুধু কেস করলে হয় না, কেস চালানোর জন্য টাকাও প্রয়োজন। পুলিশরা যে খুব একটা চরিত্রবান, এটা আপনাকে কে বলেছে? টাকা নাই, দেহ তো আছে। এক রাত একটু ফষ্টি নষ্টি করলেই টাকা ছাড়া আমার কথাই নাচবে। মা বিশাল রাগান্বিত চেহারা নিয়ে বললেন, ছি ছি ছি, বেয়াদব মেয়ে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানো না? না, বাবার বয়সের মানুষও 200 টাকায় টিকিটের বিনিময়ে আমার সাথে রাত কাটিয়েছে। কাদের সম্মান করব? এই সমাজের মানুষের আসল চেহারা গভীর রাতে দেখা যায়। তাদের কত শত মুখোশ। সবাই রাতে মুখোশ খুলে না। কেউ কেউ দিনের আলোয় বুঝিয়ে দেয় যে কতটা ভালো মানুষ। বিপদে বললে কারো কাছে সাহায্যের জন্য যাবেন, সে আপনাকে ঠিক তার মুখোশের আড়ালে চেহারা দেখিয়ে দেবে। মেঘার সাথে আর তর্ক না করে মা বাবা রুমে চলে যায়। সেই থেকে আমরা নিজেদের বাড়িতেই থাকতাম। মা বাবা ঠিকমতো কথা বলতো না। মেঘা কথা বলতে চাইলেও তারা কথা বলতো না। আমার সাথেও তেমন কথা বলতো না। কিন্তু মেঘার সাথে আমার বোন অমিতার বেশ ভাব জমে যায়। মেঘার ব্যাপারটা আত্মীয়রা জানার পর আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে, অনেক কটু কথা শোনায়। মা এই জন্য সবচেয়ে বেশি রেগেছিলেন। তার বোনদের কাছেও কোনো সম্মান পেত না। মিনহাস এবার থামলো। একটানা অনেকক্ষণ কথা বলায় একটু হাঁপিয়ে উঠেছে। জান্নাত ঘড়িতে দেখলো 12:54। মধ্যরাত বলা যায়। মধ্যরাতে কফি খাওয়া জান্নাতের এক পুরনো অভ্যাস, কিন্তু এখন সে নিরুপায়। আজকে বিয়ে হয়েছে, এমন অদ্ভুত এক কাজ করলে তা খারাপ দেখাবে। মধ্যরাতে কফি খাওয়া, মিনহাস ব্যাপারটা কিভাবে নেবে এটা ভেবে জান্নাত কিছু বলতে পারছে না। মিনহাস বলল, আচ্ছা ঘুমাও, ঘুম পাচ্ছে খুব। জান্নাত বলল, না, গল্পটা আজ রাতে শেষ না করে ঘুমাবো না। আপনি বরং জিরিয়ে নিন, আমি ঝটপট কফি করে নিয়ে আসি। কফি খেতে খেতে বাকি কথা হবে। মিনহাস জান্নাতকে রান্নাঘর দেখিয়ে দিয়ে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালো। অর্ধেক সিগারেট শেষ না হতেই জান্নাত এসে হাজির। হুম, ধূমপান করা চলবে না, ফেলেন বলছি। মিনহাস সিগারেটটা অ্যাস্ট্রেতে ফেলে জান্নাতের হাত থেকে কফির মগটা নিল। গরম কফির মগে চুমুক দিয়ে জান্নাত বলল, তারপর কি হলো বলেন? আগামীকাল বলি। জান্নাত কপটের রাগ দেখিয়ে বলল, বললাম তো, আজই বলতে হবে। মিনহাজ ব্যাপারটা এড়িয়ে যেয়ে বলল, আপনার যে মধ্যরাতে কফি খাওয়ার নেশা আছে এটা বললেই পারতেন। আপনি কিভাবে জানলেন? অমিতা বলেছে। জান্নাত খানিকটা লজ্জা পেল। ইস, অমিতার প্রেস্টিজ বলে কিচ্ছু রাখলো না। জেনেই যেহেতু গেছেন, আর লুকিয়ে লাভ কি? আর আপনি কিন্তু খুব সাবধানে মেইন টপিক এড়িয়ে যাচ্ছেন। মিনহাজ হেসে দিয়ে বলল, না শুনে ছাড়বেন না দেখছি। তবে শোনেন, মেঘার সাথে মা বাবাও আস্তে আস্তে মিশে গেছিল প্রায়। মেঘার অসুস্থ এক মা আর ছোট বোন ছিল, তাদের সকল খরচ মেঘা দিত। কিন্তু বিয়ের পর মেঘা ওর পেশা ছেড়ে দেয়, তাই এগুলোই আমিই দিতাম। আমিও বাবার ব্যবসা দেখা শুরু করি। বিয়ে করেছি, আলাদা একটা চাপ সবসময় মাথায় ঘুরপাক খেত। মেঘার দরুনে সকল প্রকার নেশা
দিয়েছে আপনার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য? আপনার বাবা মা উপরে মেনে নিলেও আদৌ কি মন থেকেই মেঘাকে মেনে নিয়েছিল? জান্নাতের কথায় মিনহাজের হাত থেকে সিগারেটটা পড়ে গেল। মিনহাজ অবাক হয়ে বলল, কে তুমি? মেঘার সাথে আর কখনো দেখা হয়েছে তোমার? না। কে তুমি? জান্নাত সিরিয়াস ভঙ্গিতে বলল। আমার চোখের দিকে তাকিয়ে দেখেন তো, চিনতে পারছেন কিনা? মিনহাজ শান্ত ভঙ্গিতে জান্নাতের দিকে তাকালো। খুব সাবধানে জান্নাতের চোখের দিকে দৃষ্টি রেখে পর্যবেক্ষণ করছে। না, তেমন কিছুই মনে পড়ছে না। মিনহাজ জান্নাতের মুখে 2 হাত দিয়ে ধরে বলল, কে তুমি আর কি বলতে চাও? ক্লিয়ার বলো। জান্নাত একটু উত্তেজনা ভাব এনে বলল, জানতে চান সেদিনের ঘটনা? তাহলে আর 1 কাপ কফি হয়ে যাক। জান্নাতের মুখে মিষ্টির হাসি। মিনহাজ মৃদু ঘামছে, হালকা গরম অনুভব হচ্ছে। বাম হাতের তালু দিয়ে কপালের ঘাম মুছে মিনহাজ বলল, আমার মাথায় কোনো কাজ করছে না। আসলে মেঘার এই ব্যাপারটা আমি কখনো ভাবিনি। হ্যাঁ, হতেও পারে, হয়তো ওই লোকদের সাথে বাবা মায়েরই হাত ছিল। আর তুমি কিভাবে জানো এসব? জান্নাত জোরে হেসে বলে উঠল, আপনি কি আমার কথা সিরিয়াস নিয়েছেন? তাহলে তুমি কি সিরিয়াস বলোনি? জান্নাত হাসি থামিয়ে বলল, আমি তো মজা করছিলাম। মিনহাজ আর কথা না বলে রুমে চলে আসলো। পিছে পিছে জান্নাতও আসলো। এই শোনেন, একদম নেশা করতে পারবেন না, আর নিয়মিত নামাজ পড়তে হবে। এক কথায় একদম পারফেক্ট স্বামী হতে হবে। আর অতীতে কি হয়েছে সেটা আমার দেখার বিষয় নয়, বর্তমান নিয়ে থাকতেই চাই। থাকো, না করছে কে তোমাকে? কথাটা বলেই মিনহাজ পাশে ফিরে শুয়ে পড়ল। রাত গভীর হয়, মিনহাজ ঘুমে মেতে ওঠে। জান্নাত কাপড় চেঞ্জ করে ব্যালকনির ব্যাতের চেয়ারে বসলো। ঘুম আসছে না। দক্ষিণা বাতাসে জান্নাতের চুলগুলো এলোমেলো ভাবে উড়িয়ে দিচ্ছে। জান্নাত চোখ বন্ধ করে শীতল বাতাস অনুভব করছে। জান্নাত আরো অনুভব করলো ওর হাতে কেউ মায়াময়ী ভাবে স্পর্শ করছে। জান্নাত চোখ খুলে দেখলো পাশের চেয়ারটাতেই মিনহাজ বসে আছে। মিনহাজের 1 হাত জান্নাতের হাতের উপর রাখা। মিনহাজ ফ্যাল ফ্যাল করে জান্নাতের দিকে তাকিয়ে রয়েছে। ব্রম কেটে মিনহাজ বলল, এত রাত অব্দি জেগে আছো যে, ঘুমাচ্ছে না? একটু পর ঘুমাবো ভাবলাম, আপনি উঠে আসলেন যে। মিনহাজ জান্নাতের কথা খুব সাবধানে এড়িয়ে গেল। এমন একটা যেন কিছুই ওর কানে পৌঁছায়নি। একটা সিগারেট ধরালো। সিগারেটের কয়েকটা টান দিতেই জান্নাত কপট রাগ দেখিয়ে বলল, আপনাকে এসব ছাইপাশ খেতে নিষেধ করেছি না? জান্নাতের কথায় মিনহাজের কোনো ভ্রুক্ষেপ হলো না। জান্নাত সিগারেটটা ফেলে দিয়ে বলল, এসব চলবে না। সকালে জান্নাতের চেঁচামেচিতে ঘুম ভাঙে মিনহাজের। কি হলো, এত চেঁচামেচি করছো কেন? জান্নাত কোমরে হাত রেখে রাগান্বিত স্বরে বলল, মানুষ এভাবে কেমনে ঘুমায়? ফজরের নামাজ পড়ার সময় কতবার ডাকলাম, কোনো রেসপন্স নেই। কোনো মানুষ এত ঘুমাতে পারে আমার জানা ছিল না। মিনহাজ আলসেমি ভাব কাটিয়ে বলল, ঘুমের আবার কোনো নিয়ম আছে নাকি? যখন কলেজে পড়তাম তখন আমার স্যার প্রায় একটা কথা বলতেন, শুনবা সেই কথা? বলেন দেখি আপনার সেই অমূল্য কথা। মিনহাজ সিরিয়াস ভাব নিয়ে বলল, স্যার বলতেন, তোরা এখন যত পারিস আরামসে ঘুমিয়ে নে, বিয়ের পর যখন বাচ্চা কাচ্চা হবে তখন কিন্তু ঘুমাতে পারবি না। জান্নাত আবার রাগ দেখিয়ে বলল, এখন এত বাজে বকা শুনতে ইচ্ছে করছে না। বাবা ফোন করে বলল সে আসতে পারবে না, সে একটা কাজে আটকে গেছে, তাই আমাদের দুজনকেই যেতে বলল। এখন উঠে খেয়ে আমাকে উদ্ধার করেন। সবার খাওয়া শেষ। তুমি খেয়েছো? না, এখন খাবো, চলেন। খাবার টেবিলে বসে মিনহাজ বলল, শুনছো মা, জান্নাতের বাবা নাকি আসতে পারছে না, আমাদেরই যেতে হবে। একটু আগে বলতি তোর বাবা এগিয়ে দিয়ে আসতো, সে তো মাত্রই বের হলো। আহ মা, টেনশন করো না, আমি ঠিক সামলে নেব। শ্বশুরবাড়ির উদ্দেশ্যে জান্নাত আর মিনহাজ বের হলো। বেশি দূর নয়, খানিকটা পথ। একটা সিএনজিতে চড়ল দুজন। জান্নাত ইতস্তত মনোভাব করে বলল, আচ্ছা, আপনি কি এই বিয়েতে খুশি? হঠাৎ এই প্রশ্ন? না, এমনি বলছি। আমার রুমমেট এক বড় আপু ছিল, বাড়ি থেকে পছন্দ করা ছেলের সাথে বিয়ে করেছিল ওই আপু।
কিছুদিন বেশ ভালোই চলছিল। সব ধরনের গল্প আপু আমার সাথে শেয়ার করত। প্রথম কিছু দিন তো আপু খুব খুশি ছিল, কিন্তু কিছুদিন পরে আপু শুধু মনমরা হয়ে থাকতো। কেমন হাসি খুশি মুখটা চুপসে গিয়েছিল। বেশ কিছুদিন আপু ম্যাচে আসতো না, বাড়িতে ওই যে গেল আর এলো না। পরে ম্যাচ ম্যানেজার ঠিকানা অনুযায়ী খোঁজ করে জানতে পারলো আপু নাকি মারা গেছে। ওনার স্বামী নাকি পরক্রিয়া লিপ্ত ছিল। এই নিয়ে আপু অনেক ঝামেলা করেছে। তারপর একদিন আপুর হাজব্যান্ড আপুকে একটা চড় মেরেছিল। পরে সিলিং ফ্যানের সাথে আপুর মৃতদেহ পাওয়া যায়। কেউ বলে আত্মহত্যা করেছে, কেউ বলে ওনার স্বামী মেরে ফেলেছে। আর দোষ যাতে নিজের ঘাড়ে না আসে তাই সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখছে। পরে আর এর কোনো হদিস পাওয়া যায়নি। এখন আপুর কেসের ফাইলটা থানার শত ফাইলের নিচে পড়ে আছে। রিক্সাওয়ালা বলে, আপা এইটা কি নতুরিয়া থেকে হয়েছে? জান্নাতের কথায় মাঝখানে সিএনজি মামা প্রশ্ন করে বসলো। জান্নাত হ্যাঁ উত্তর দিয়ে আবার আমাকে বলতে শুরু করলো। জানেন, আরো অনেকে বলেছে ওই আপু নাকি ভূতে ধরা রোগ হয়েছিল। তুমি কি বলতে চাচ্ছ ওনার মতো তোমারও হতে পারে? এই না, ছি, এমন কথা তো আমি মনেও আনি না। তাহলে বললে কেন? জান্নাত হাত উঁচিয়ে বলল, ওই দেখেন আমাদের বাড়িতে চলে এসেছে। জান্নাতের বাবার বাড়িটা খুব একটা মানসম্মত না। মিনহাসদের থেকে এরা একটু অর্থের দিকে দুর্বল। অর্থ দিয়ে প্রকৃত মানুষ যাচাই করা যায় না। স্বার্থ ছাড়া যে ভালো কিছু উপহার দেয় সেই প্রকৃত ভালো মানুষ। দুদিন জান্নাতের বাড়ি থেকে আজ আবার বাড়িতে ফিরল দুজন। রাতে খাবার পর মিনহাস ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আগামীকাল থেকে আবার সকল ব্যস্ততা শুরু। জান্নাত শুয়ে বলল, আপনি তো দেখছি একদম আনরোমান্টিক। এই কয়দিনে আমাদেরকে ভালো করে তাকালেনি না। আমি কি দেখতে একদমই খারাপ? মিনহাস তাচ্ছিল্য করে বলল, কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না, এটা ভুল, কিন্তু ভালোবাসাগুলো মরে যায়। জান্নাত মিনহাজের মুখে হাত দিয়ে রাগান্বিত হয়ে বলল, ওই মেঘাই আপনার কাছে সব হয়ে গেল? আমি কিছুই না। জান্নাতের চোখে সুপ্ত নোনা জলের আবির্ভাব। যখন তখন বৃষ্টি নামতে পারে। জান্নাতের বুকের মাঝে কষ্টের বাতাস প্রবাহিত হচ্ছে। মিনহাজ আচমকা জান্নাতকে বুকের সাথে জড়িয়ে ধরল। জান্নাত অবাক হয়নি, কারণ এটাই ও চেয়েছিল, যেটা ওর অধিকার। সকালে মিনহাজ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। জান্নাত গত রাতের কথা ভেবে মিনহাজের সামনে আসতে লজ্জা পাচ্ছে। ব্যাপারটা মিনহাজের নজর এড়ালো না। মিনহাজ কিছু চাইলে জান্নাত অমিতার কাছে সেটা পাঠিয়ে দিচ্ছে, তবুও মিনহাজের সামনে আসছে না। মিনহাজ এবার লজ্জার মাথা খেয়ে বলল, অমিতা, তোর ভাবিকে পাঠিয়ে দে তো। অমিতা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, কি লাগবে বল। তোর ভাবিকে লাগবে। অমিতা জান্নাতকে আলতো চিমটি কেটে বলল, যাও এবার। জান্নাত রুমে ঢুকতেই মিনহাজ ওর হাত দেয়ালের সাথে ঠেসে ধরল। তারপর ভ্রু নাচিয়ে বলল, কি ব্যাপার, পালিয়ে বেড়াচ্ছেন কেন ম্যাডাম? জান্নাত আমতা আমতা করে বলল, কই না তো। মিনহাজ জান্নাতের হাত ছেড়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে বের হলো। কলিং বেল বাজছে। বাসায় জান্নাত ছাড়া কেউ নেই। দরজা খুলে জান্নাত দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। জান্নাত বলল, কে আপনি, কাকে চান? মেয়েটি বলল, আমার নাম মেঘা, মিনহাসকে চাই, আমি ওর স্ত্রী। মেয়েটির কথা শুনে জান্নাতের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কি শুনলো ও এটা? জান্নাত কিছুক্ষণ চুপ থেকে বলল, মিনহাজের স্ত্রী মানে? কি বলছেন এসব? যদিও ব্যাপারটা জান্নাত বুঝতে পেরেছে। এই হচ্ছে মেঘা। মেঘা হেসে দিয়ে জান্নাতকে বলল, এইবারের নতুন কাজের মেয়ে নাকি? আমাকে দেখে কি আপনার কাজের মেয়ে মনে হয়? জান্নাতের কথার উত্তর না দিয়ে জান্নাতকে উপেক্ষা করে মেঘা বাড়ির ভেতরে ঢুকলো। সোফায় বসে বলল, এক কাপ চা দেন তো। মেঘাকে দেখার পর থেকে জান্নাতের কেমন যেন অস্থির লাগছে, শরীর জ্বলে যাচ্ছে। অমিতা নতুন কণ্ঠের আওয়াজ শুনে বের হয়ে আসলো। এসে তো অবাক, মেঘার সাথে আবার কখনো দেখা হবে এটা সে কখনোই ভাবেনি। 3 বছর পর মেঘার সাথে দেখা। সবাই ধরে নিয়েছে মেঘা হয়তো লজ্জায় আর কখনো
ওর অস্তিত্ব উপস্থাপন করবে না, কিন্তু নিষিদ্ধ পল্লীর মেয়েদের যে কোনো লজ্জা নেই এটা অমিতা ঠিক বুঝতে পারল। যার সুশিক্ষা নাই, যে কখনো ভালো ব্যবহার পায়নি, ভদ্রতা কাকে বলে জানে না, তার কাছ থেকে ভালো কিছু আশা করা সত্যি হাস্যকর। অমিতা চেঁচিয়ে ওর মাকে ডাকলো। অমিতার মা ড্রয়িং রুম থেকে এসে তো অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। এটা তার দেখতে হবে, তিনি কখনো ভাবেননি। তিনি কপট রাগ দেখিয়ে বললেন, তোমার যদি একটুকু মান সম্মান বোধ থাকতো তাহলে আর এই মুখ আমাদের দেখাতে না। এত টাকা পয়সা নিয়েও তোমার মন ভরেনি, আবার কি চুরি করতে আসছো? চুরি নয়, বরং আমার অধিকার নিতে এসেছি। শোনো মেয়ে, তোমার মতো মেয়েদের পতিতা পল্লীতেই মানায়। ভালো পরিবেশ তোমার জন্য না, নষ্ট মেয়ে কোথাকার। এত কথা শুনতে ভালো লাগছে না। কাবিননামা অনুযায়ী আমি মিনহাজের প্রথম স্ত্রী। এখন আমাদের ডিভোর্স হয়নি, তাই আমার অধিকার এখনো আছে। জান্নাত প্রচন্ড রেগে বলল, আম্মা, ওকে তাড়াতাড়ি চলে যেতে বলেন, আমার কিন্তু প্রচণ্ড রাগ হচ্ছে। মিনহাজের সাথে দেখা না করে এক পাও নড়ছি না। আর আমি যাবো কেন? এই বাড়িতে আমার সম্পূর্ণ অধিকার আছে, আমি এখানেই থাকবো। জান্নাত রুমে যেয়ে মিনহাজকে ফোন দিল। আপনি এখনই বাসায় আসেন। এত কিছু বলতে পারবো না, আসতে বলছি আসেন। বলেই জান্নাত লাইন কেটে দিল। মিনহাজ দ্রুত বাসায় আসার চেষ্টা করছে, কিন্তু ঢাকা শহরের সময় মেনটেন করে চলা খুব কষ্ট। এখানে জ্যাম লেগেই থাকে। মিনহাজ খুব ঘামছে, বাড়ির জন্য খুব টেনশন হচ্ছে। জান্নাত ফোনও রিসিভ করছে না। মিনহাজ বাসায় ঢুকেই মেঘাকে দেখে অবাক হলো। সামনে মা, অমিতা, জান্নাত দাঁড়িয়ে আছে। মেঘা অষ্টম আশ্চর্য হয়ে বলল, মেঘা, তুমি? জানি আশা করনি আমাকে। তুমি আমাকে ছাড়া ভালো থাকলেও আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারি বলো? তাই তো চলে এলাম। দেখ কি মেয়েকে বিয়ে করছিলি। তোকে আমি কতবার বলেছিলাম নর্তকীরা কখনো সাধারণ মানুষের মতো জীবন যাপনই করতে পারে না। তুই বলেছিলি ও সম্পূর্ণ আলাদা, এই তার নমুনা। বিড়ালকে যতই ভালো খাবার দাও, হো ইঁদুর দেখলে ধরবেই। আর নষ্ট মেয়েদের ভালো পরিবেশে যতই রাখো না কেন, তাদের আচরণ কোনো পরিবর্তনই হয় না। তারা তাদের লেভেল কখনোই ছাড়তে পারে না। ভাইয়া এই আপদটাকে বিদায় কর। ইস, কত শুকিয়ে গেছো। একদম আমায় ধরবি না, তোর ওই হাত অপবিত্র। তোর সারা শরীরে পাপ ছড়িয়ে আছে। এখন এখান থেকে চলে যা, তোর মুখ আমি দেখতে চাই না। আমার অধিকার থেকে আমি এক পাও অনড় হব না। আমার অধিকার আমি হাসিল করেই ছাড়বো। তুই তো অধিকার না, টাকা নেওয়ার ধান্দায় এসেছিস। বল, কত টাকা চাই তোর? আমার টাকা চাই না, আমার শুধু তোমাকে চাই। আর একটাও কথা বলবি না, এখনই বের হয়ে যা বাড়ি থেকে, নয়তো খুব খারাপ হবে। মেঘা হাসলো। এমন করছো কেন? তোমার শরীর ঠিক আছে তো? বললাম না শরীরে হাত দিবি না। তোর স্পর্শ আমার কাছে চরম ঘৃণা লাগে। যা, বের হয়ে যা বলছি। মেঘার মাঝে কোনো পরিবর্তন। মিনহাজ মেঘার হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দরজা বন্ধ করে দিল। এতটা চাপ নেওয়া কষ্ট হয়ে যাচ্ছে। কেউ ঠিকমতো আচরণ করছে না। মিনহাজের বাবা রাতে বাসায় ফিরে এসব শুনে মিনহাজকে উত্তম মধ্যম দিলেন। জান্নাত ঠিকমতো কথা বলছে না। মিনহাজ একা একা ব্যালকনির পেটের চেয়ারে বসে আছে। মনটা বেশ খারাপ। সকালে কলিং বেল বেজেই চলেছে, সবাই ব্যস্ত। তাই মিনহাজ দরজা খুলল, তারপর চোখ বড় বড় করে তাকিয়ে রইল। দরজার ওপাশে পুলিশ দাঁড়িয়ে। এত সকালে পুলিশের দলবল হাজির হওয়ায় কারণটা বুঝতে পারল না। পুলিশের একটু পেছনে পরিচিত মেঘাকে দেখে মিনহাজ বুঝতে পারলো আসল কাহিনী। আপনি মিনহাজ? জি, ভেতরে আসুন প্লিজ। সবাই সোফায় বসা। ইন্সপেক্টর শফিকুল বললেন, মেঘা আপনার প্রথম স্ত্রী, রাইট? হ্যাঁ। তো এখন তাকে মেনে নিচ্ছেন না কেন? সে একটা প্রতারক। মানুষ হিসেবে তার কোনো পরিচয় আছে বলে আমি মনে করি না। কিভাবে বুঝলেন? ওকে বিয়ে করার পর ও আমাদের সরলতার সুযোগ নিয়ে বাইরের লোকের সাথে হাত মিলিয়ে সব কিছু চুরি করে নিয়ে যায়। আমি ওকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু আমি ভুলে গেছিলাম যে ওকে তো ডাস্টবিন থেকে নিয়ে এসেছি, যা কখনো ভালো হওয়ার যোগ্য না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? না।
তাহলে কিসের ভিত্তিতে আমরা আপনার কথা বিশ্বাস করব? আর আপনি তো এই সম্পর্কে কোনো ভিডিও করেননি। যদি করতেন তাহলে এখন আমরা আপনার পক্ষে কথা বলতে পারতাম। আর মেঘা তো বলেছে সে কিডন্যাপ হয়েছিল। আপনার তো উচিত ছিল তাকে খুঁজে বের করার চেষ্টা করার। ইন্সপেক্টর, আপনি এখন কি বলতে চাচ্ছেন? আমি চাচ্ছি মেঘাকে তার অধিকার ফিরিয়ে দিতে। এখন আপনি কি চাচ্ছেন সেটা বলেন। মিনহাস জান্নাতের দিকে তাকালো। কি বলবে ভেবে পাচ্ছে না। মিনহাস বলল, দেখেন, আমার বাবা মা মিথ্যা বলেনি। আর ও যদি কিডন্যাপ হতো তাহলে নিশ্চিত যে বাবা আর মা আমাকে এই বিষয়ে জানাতো। কিন্তু এটাই সত্যি যে ওই ডাকাতের সাথে হাত মিলিয়েছে। আমি চাচ্ছি ওকে ডিভোর্স দিতে। শুনুন, মেঘা তো ডিভোর্স দিতে চায় না, তাই আমার মনে হয় আপনারা আরেকটু ভাবা উচিত। আর আমি আগামীকাল আসব, ভেবে নিন, সময় আছে। রাতে কয়েকবার মিনহাস জান্নাতের সাথে কথা বলতে চেষ্টা করলো, কিন্তু জান্নাত একবারও কথা বলল না। মিনহাসও এড়িয়ে চলছে। শোনো জান্নাত, যা হচ্ছে এতে আমার একদম হাত নেই। একটা মস্ত বড় ভুল করে ফেলেছি, তাই তার প্রতিদান আমাকে এখন দিতে হচ্ছে। তবে যাই হয়ে যাক না কেন, আমি তোমার পাশে থাকবো। কথাগুলো বলতেই মিনহাস অজ্ঞান হয়ে পড়ে গেল। ঘটনাস্থলে জান্নাত অবাক। জান্নাত চেঁচিয়ে সবাইকে ডাকলো। দ্রুত মিনহাসকে ডাক্তারের কাছে নেওয়া হলো। রিপোর্ট নিয়ে মিনহাসের বাবা ডাক্তারের চেম্বারে বের হলেন। জান্নাত উত্তেজিত হয়ে বললেন, কি হয়েছে বাবা? ডাক্তার কি বললো? তিনি পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। জান্নাত আটকে ধরলো। কি হলো বলেন। কিচ্ছু হয়নি। তাহলে বলছেন না কেন? প্লিজ বলেন। জান্নাত কেঁদে দিল। মিনহাসের বাবা ইতস্তত বোধ করে বললেন, মিনহাজের ক্যান্সার। কথাটি শুনে জান্নাত একদম নিঃস্ব হয়ে গেল। ওনার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। জান্নাত ধপ করে ফ্লোরে বসে পড়ল। আশেপাশে শত শত চোখ জান্নাতের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। জান্নাতকে কয়েকজন ধরে নিয়ে চেয়ারে বসালো। জান্নাত কিছুতেই এটা মানতে পারছে না। জান্নাতকে কিছুতেই শান্ত করা যাচ্ছে না। কেমন পাগলের মতো আচরণ করছে। জান্নাত মিনহাসের কাছে গেল। মিনহাস মাত্র জেগেছে, চোখের নিচে কালো দাগ, মুখে হাসি। অথচ এই মানুষটার ভেতরে ভয়ঙ্কর একটা রোগ বাসা বেঁধেছে। জান্নাত মিনহাসকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এমন অদ্ভুত আচরণ দেখে মিনহাস বলল, কি হয়েছে, কাঁদছো কেন? আমি তো ঠিক আছি, আর ডাক্তারও বলেছে সব ঠিক হয়ে যাবে। এখন সব কঠিন রোগেরও অনেক চিকিৎসা আছে, তুমি কেঁদো না প্লিজ। জান্নাতের মুখে নেই কোনো শব্দ, নেই কোনো অভিযোগ, তবে চোখে অভিমান প্রচুর। জান্নাতের দু চোখ বলতে চাচ্ছে, আমি এই কয়দিনে সত্যি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমার একটা দিনও চলবে না। আমি ভালো থাকতে পারবো না। জীবনের এই অবস্থায় আমি তোমাকে হারাতে চাই না। না, আমি কখনোই তোমার থেকে দূরে থাকতে চাই না। তাহলে কেন আমাকে একা করে চলে যাচ্ছ অজানায়? তাহলে কি তুমি আমাকে ভালোবাসো না? নিজের মনের কথায় নিজেকেই প্রশ্নবিদ্ধ করে জান্নাতকে। নিজের অজানা কল্পনার কথায় প্রচন্ড অভিমান হয়। জান্নাত, জান্নাত, এই জান্নাত। জান্নাতের ঘোর কাটে। মিনহাসকে ছেড়ে দেয়। পাশে ফিরে দেখে ইন্সপেক্টর শফিকুল দাঁড়িয়ে আছে। তিনি নরম সুরে বললেন, মিনাস সাহেব কেমন আছেন এখন? এই তো এখন সুস্থ। ইন্সপেক্টর এবার একটু সরল ভঙ্গিতে বললেন, মেঘা তো আপনাকে ডিভোর্স দিতে রাজি হয়েছে, এখন আপনি কি বলছেন? মিনহাস খানিকটা খুশি হয়ে বলল, যত তাড়াতাড়ি পারেন কাজটা মিটিয়ে দেন। সেটা না হয় করলাম, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। আমার যে ক্যান্সার ধরা পড়েছে এটা কি মেঘা জানে? হ্যাঁ, আমি বলছিলাম। তাও দেখতে এলো না। জান্নাত রাগান্বিত হয়ে বলল, তা না, তবে আমার এত বড় একটা অসুখ, যখন তখন মারা যেতে পারি। এটা জেনে হলেও তো ওর একবার আসার দরকার ছিল। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না। আপনি যত দ্রুত পারেন ডিভোর্সের কাজটা মিটিয়ে দিন। মিনাস সাহেব, মেঘা আমার কাছে কাবিননামার ফটোকপি পাঠিয়েছে। ওখানে যে টাকার ব্যাপারটা আছে সেটা ছাড়া তো আমি আর কোনো সংশোধন করতে পারছি না, কারণ দেনমোহরের টাকা তো তাকে পরিশোধ করতে হবে এবং এটা তার প্রাপ্য। জান্নাত বলল,
ম্যাডাম, সামান্য হলে আমি এত কথা খরচ করতাম না, কিন্তু এখানে দেনমোহরের পরিমাণ 1,01,00,000 টাকা। জান্নাত চমকে উঠল। এত টাকা দেনমোহর? মিনহাজের দিকে তাকিয়ে দেখলো সেও অবাক হয়ে তাকিয়ে আছে। মিনহাজ উত্তেজনা নিয়ে বলল, কি বলেন এগুলা? এত টাকা হবে কেন? 10,01,000 টাকা দেনমোহর ধার্য করে মেঘাকে আমি বিয়ে করেছিলাম। দেখুন, এখানে তো আমার কিছু বলার নাই, কাবিনে যা লেখা আছে তাই আমি বলছি। না, এত টাকা না। মেঘার কাছে শুনে দেখেন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। দেখুন, আমি একটা তারিখ ঠিক করে জানাবো। এখন যদি আপনারা না পারেন তাহলে মেঘাকে মেনে নেওয়া ছাড়া উপায় থাকবে না। আজ তাহলে উঠি। ইন্সপেক্টর শফিকুলের কাছ থেকে সব কিছু শুনে মিনহাজের বাবার মাথায়ও কাজ করছে না। এত টাকা কোথায় পাবেন? তার মাথায় শুধু এই চিন্তায় ঘুরপাক খাচ্ছে। জান্নাত মিনহাজের বাবাকে বললেন সবকিছু, যদিও তিনি আগেই সবটা ইন্সপেক্টর শফিকুলের কাছ থেকে জেনে নিয়েছেন। আমার কাছে তো এত টাকা নেই, তার উপর ব্যবসায় খালি লস হয়েই চলেছে। কিছুদিন আগে ব্যাংকের লোন শোধ করে আমি এখন শূন্য হাতে আছি। এখনো মিনাজের চিকিৎসার অনেকটা বাকি, হয়তো অনেক টাকা লাগবে। আমার কাছে যা আছে তা দিয়ে সবকিছু কমপ্লিট হবে না। তিনি মাথায় হাত দিয়ে বললেন, আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। বাবা, আপনি তো টেনশন করবেন না, আমি দেখছি কি করা যায়। মিনহাজের খেয়াল রাখবেন। আমার ফিরতে রাত হতে পারে, আমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসার চেষ্টা করব। মিনহাজের বাবা অবাক হয়ে বললেন, কোথায় যাচ্ছ তুমি? মা বাবার কাছে যাচ্ছি, তারা যদি কোনো সাহায্য করতে পারে। শুনলাম তারাই নাকি একটু খারাপের মধ্যে আছে। এখন তুমি যেও না, তারা আরো বেশি সমস্যার মধ্যে পড়বে। তুমি থাকো, আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। না, তাও আমি একবার যেতে চাই। জান্নাত ওনার কথা উপেক্ষা করে হাঁটতে শুরু করলো। দরজায় কিছু শব্দে মিনহাজ দরজার দিকে তাকালো। মেঘা দাঁড়িয়ে আছে, মুখে হাসি। মেঘা মিনহাজের পাশে বসে বলল, কেমন আছো সুইটহার্ট? মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি। মেঘা মিনহাজের মুখে আলতো ছুঁয়ে বলল, ইস, কেমন শুকিয়ে গেছো, ঠিক মতো খাও না নাকি? আমার এত খেয়াল রাখতে হবে না, তুমি তো খুশি। আসলে এখানে আমার দোষ আছে কিনা জানি না। ছোট থেকে মানুষের হাতে বড় হয়েছি, এক কথায় মানুষের হাতের পুতুল। যেইভাবে ইচ্ছা আমাকে ব্যবহার করেছে। আমি শুধু 2 মুঠো খাওয়ার আশায় যে যা বলতো তাই করতাম, এখনো তাই করি। তবে পরিবর্তন শুধু অর্থের। আগে ছিল কম, আর এখন নির্দিষ্ট এবং বেশি। তোমার মায়ের সেই দিন বলা কথাগুলো সত্যি। যার সুশিক্ষা নাই, ভদ্রতা জ্ঞান নাই, সে কখনো ভালো ব্যবহার করতে পারে না। আমিও ঠিক তাই। আমার কাছে টাকা ছাড়া অন্য কিছু কোনো দাম নেই। মেঘা আর একটু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আর ভালোবাসা সে তো 2012 সালেই মরে গেছে। তাই এখন আর আবেগে মন টানে না। তবে আমার জীবনে যদি কোনো ভুল থাকে, সেটা তোমাকে ধোঁকা দিয়ে যে ভুল করেছি। তুমি একজন ভালো মানুষ, তোমার পরিবারের সবাইও খুব ভালো। মেঘা উঠে দাঁড়িয়ে বলল, আজ তাহলে উঠি। এই জীবনে তোমার সাথে আর দেখা করার ইচ্ছে নেই। ইচ্ছা আছে, কিন্তু দেখা করব না। মেঘা উঠে দরজার কাছে যেতেই মিনহাজ বলল, কাবিননামা তো 10 লাখ করা হয়েছিল, সেখানে 1 কোটি কিভাবে হলো বুঝলাম না। মেঘা হাসলো, মুখে হাসির রেখা টেনে চলে গেল। কোনো প্রতি উত্তর করলো না। মনে মনে বলল, আজ তো একটা বোকা। বাবা, আমার 50 লক্ষ টাকা লাগবে। জান্নাতের এমন কথা শুনে ওর বাবা মা অবাক হয়ে তাকিয়ে রইল। এত টাকা কি করবি? কি করব সেটা তোমার না জানলেও চলবে। তবে আজ বিকেলের মধ্যে যদি আমার শ্বশুরের কাছে 50 লক্ষ টাকা না দাও, তবে মনে রাখবে তোমার মেয়ে মারা গেছে। জান্নাত নামে কোনো মেয়ে তোমাদের ছিল না। আর হ্যাঁ, তোমাদের জামাই অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে। যদি টাকা না দাও তবে দেখতে এসো না, আমার অনুরোধ রইল। জান্নাতের বাবা ওর দিকে তাকিয়ে দেখলো তার মেয়ের মাঝে কেমন অগোছালো একটা ভাব। মনে হচ্ছে কয়েকদিন ঠিক মতো খায়নি। চোখ দেখে মনে হচ্ছে কয়েক রজনী তার চোখে নিদ্রা পড়েনি। জান্নাত দ্রুত ওদের বাড়ি থেকে বের হয়ে আসলো। উদ্দেশ্য হসপিটাল। পরের দিন সবার উপস্থিতিতে মিনহাজ আর মেঘার ডিভোর্স সম্পন্ন হলো। যদিও পুরোপুরি না, 6 মাস সময় লাগবে, তবে এখানে কঠিন একটা স্ট্যাম্প করা হলো। এরপর দুজনের কেউ চাইলেও আর একসাথে হতে পারবে না। মিনহাজকে বাসায় নিয়ে আসা হয়েছে। ডাক্তার যখন বলল
আপনারা পেশেন্টকে বাড়ি নিয়ে যেতে পারেন। তখন সবাই অবাক হয়ে বলল, মানে এত বড় অসুস্থতার মাঝে বাড়িতে নিয়ে কি করব? ডাক্তার হেসে দিয়ে বলল, আসলে ব্যাপারটা সাজানো, ওনার তেমন কিছুই হয়নি। তিনি আমাকে এসব ঝামেলার কথা বলেছিলেন, তাই আমরা দুজন মিলে এই প্ল্যান করি যাতে মেঘাকে তাড়াতাড়ি দূর করা যায়। মেঘা এমনিতেও চলে যেত, কিন্তু একটু সময় নিত আর ঝামেলা বাঁধাতো, তাই এই প্ল্যান করা। ওনার মাথায় একটু চোখ পেয়েছে, ওষুধ ঠিক মতো খাওয়ালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ডাক্তারের কথা শুনে জান্নাতের মনে এক কালো অন্ধকার জমা ছিল, তা মুছে গেল, কিন্তু ওই জায়গাটুকু অভিমানে পড়ল। কত টেনশনে ছিলাম, আর সে আমার সাথে এমনটা করলো। বাড়িতে এসে জান্নাত মিনহাজের সাথে কথা বলছে না, খুব অভিমান করেছে। মনে অভিমানের এক বিশাল পাহাড় রেখে রয়েছে। রাতে মিনহাজের জন্য খাবার দিতে রুমে গেলে মিনহাজ বলল, কি ব্যাপার, কথা বলছো না কেন? জান্নাতের কোনো ভ্রুক্ষেপ নেই। জান্নাত রুম থেকে বের হতে নিলেই মিনহাজ পথ আটকে দাঁড়ালো। কি ব্যাপার, পালাচ্ছ কেন? জান্নাত তবুও কথা বলছে না। মিনহাজ হাল ছেড়ে দিয়ে বিছানায় এসে বসলো। কি করা যায় এখন? মাঝরাতে ঘুম ভেঙে মিনহাজ দেখলো জান্নাত পাশে নেই। তটস্থ হয়ে উঠল। তারপর পা টিপে ব্যালকনিতে যেয়ে দেখলো জান্নাত জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। জান্নাতের মন খারাপ হলে মাঝরাতে ব্যালকনিতে এসে বসে থাকে। মিনহাজ জান্নাতকে আলতো করে জড়িয়ে ধরল। কারো শীতল পরিচিত স্পর্শ জান্নাতকে মুগ্ধ করল। জান্নাতকে নিজের দিকে মুখ করতেই জান্নাত চোখে সুপ্ত জলের আবির্ভাব মিনহাজকে এক অজানা ব্যথায় ব্যথিত করল। জান্নাত, তুমি কাঁদছো কেন? জান্নাত কথা না বলে মিনহাজকে জড়িয়ে ধরল। মিনহাজ বলল, আমি সরি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, তবুও দিয়েছি, প্লিজ ক্ষমা করো। জান্নাত কান্না জড়িত কণ্ঠে বলল, তুমি খুব পচা, এত কষ্ট দাও কেন আমাকে? কিছু প্রশ্নের উত্তর হয় না, থাকে শুধু নিষ্পাপ চাহনি। ভালোবাসার অপার মুগ্ধতা গ্রাস করেছে মিনহাজকে। হালকা বাতাসে জান্নাতের চুল উঠছে, চোখে হালকা জল, কাজল নেওয়া থাকলে ঠিক লিপতে যেত। মিনহাজ আর একটু শক্ত করে ভালোবাসার মুগ্ধতায় জড়িয়ে নিল ওর আপনজনকে। ভালোবাসাটা এমনই, যেখানে অনুভব আছে, শীতলতা আছে, মনের গহীনে এক জায়গা আছে তার জন্য বরাদ্দ। বড়লোক বাপেরে উচ্ছন্নে যাওয়া মেয়ে নিরুপমা, প্রচন্ড জেদি বদমেজাজির সাথে আগুন ঝরা সুন্দরী, বিবিএ তৃতীয় বর্ষের ছাত্রী। এটাও বলা যায় সে তার ভার্সিটির সেরা সুন্দরীর খেতাব পেয়েছে। কিন্তু দিন দিন সে উচ্ছন্নে চলে যাচ্ছে দেখে তার বাবা মায়ের চিন্তার শেষ নেই। সারাদিন হই হুল্লোড় আর আড্ডা মেরে পার করে, আর কথায় কথায় বাজি করে সবার সাথে তার বাজিটা জিতবেই জিতবে। তার বাবা মা অনেক চেষ্টা করেও তাকে বশে আনতে পারেনি, কারণ তাদের একটাই মাত্র সন্তান। তাই আদর পেয়ে পেয়ে অনেকটা বেয়ারা হয়ে গেছে, আর এখন সেটা এতই বেশি যে তাদের পক্ষে তাকে কন্ট্রোল করা অসম্ভব হয়ে গেছে। তাই তার মা বাবা ঠিক করলো মেয়ের বিয়ে দিয়ে দিবে। কিন্তু এই মেয়ের সম্পর্কে জানার পর কেউই তাকে বাড়ির বউ বানাতে চাইবে না। সে গভীর চিন্তায় পড়ল তারা। শেষে নিরুপমার মা শাহেদা বেগমের মনে হলো তার গ্রামের বান্ধবীর কথা। ওরা গ্রামেই থাকে, তার তো একটা ছেলে আছে, আর তাকে এই অবস্থায় একমাত্র তার এই বান্ধবী উদ্ধার করতে পারে। শাহেদা বেগম তার বান্ধবীর সাথে কথা বলে জানতে পারলো তার ছেলের লেখাপড়া প্রায় শেষ, তাই বিয়ে দিতে আপত্তি নেই তার। আর তার ছেলেও সে কথা দিলে সেটা ফেলবে না। আর ওনার নিরুপমাকে বেশ পছন্দ, তাই তিনি শাহেদা বেগমকে পাকা কথা দিলেন। শাহেদা বেগম গ্রামে গিয়ে তার বান্ধবীকে সব বুঝায় বলল, সাথে তার বান্ধবীর ছেলেকেও দেখে আসলো। ছেলে মাশাআল্লাহ সুন্দর, সব দিক থেকেই পারফেক্ট। কিন্তু
তখন আলামিন বলল, আমি বাজি করেছিলাম নিলয়ের সাথে। নিলয় বলেছিল তুমি নিজে এসে নিলয়কে প্রপোজ করবে এবং 1 সপ্তাহ প্রেম করে নিজেই ব্রেকআপ করবে। আমি বলেছিলাম নিরুপমা তোমাকে পাত্তাই দেবে না, তাই আমি ওর সাথে বাজি করেছিলাম, কিন্তু আমি হেরে গেছি। তুমি ওকে প্রপোজ করে 1 সপ্তাহ প্রেম করে এখন নিজেই ব্রেকআপ করেছো, তাই নিলয় জিতে গেছে। নিরুপমা অবাক না হয়ে পারল না। সে তো বাজি করছে রুনার সাথে 5,000, আর নিলয় সেটাই করেছে 25,000 টাকা। কিভাবে? তার মানে কি রুনা? তখন রুনা বলা শুরু করলো, নিরুপমা সরি দোস্ত, তোর সাথে এই বাজি করার জন্য টাকাটা আমাকে নিলয় ভাইয়াই দিয়েছিল। সেদিন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পর নিলয় ভাইয়াকে ধন্যবাদ জানাতে যাই, তখন তিনি এই বাজিটা করতে বলেন, আর এটাই বলেন যে বাজির টাকা উনি দিবে। তাই আমি বাজিটা করি। বাজিটা নিলয় ভাইয়ার কাছেই শুনে নে। হচ্ছেটা কি নিলয়? নিরুপমা, তুমি এতটাও সুন্দরী বা চালাক নও যে আমার মতো ছেলেকে 1 সপ্তাহে তোমার ন্যাকামি দেখিয়ে প্রেমে ফেলতে পারবা। তুমি যেদিন আমাকে প্রথম নোটিশ করো সেদিন আমি তোমার ব্যাপারে আলামিনের কাছে জানতে চাই, তাতেই বেরিয়ে আসে তোমার এই ভয়ঙ্কর রূপটা। তাই ভাবলাম তোমাকে একটা শিক্ষা না দিলেই নয়। তখন আলামিন বলল তুমি নাকি আমাকে পাত্তাই দিবে না, আর তখনই বাজিটা করলাম আলামিনের সাথে 25,000 টাকা, আর সেটা 20% মানে 5,000 টাকার বাজি করতে বললাম রুনাকে তোমার সাথে। রুনাও তাই করলো, আর আমিও তোমার নেকু নেকু প্রেম সহ্য করলাম 1 সপ্তাহ। আর হ্যাঁ, তুমি নাকি কখনোই হারো নাই, হারতে শেখো আজ থেকে। হারের একটা আলাদা মজাই আছে। নিরুপমা জীবনে প্রথম কোনো বাজিতে হেরে বাসায় গেল। সারা রাত ঘুম আসছে না। সে কখনোই হারতে পারে না। সে তার হার মেনে নিতে পারছে না। তাকে জিততেই হবে যেভাবেই হোক। এখন জিততে হলে একটাই কাজ আছে, সেটা হলো নিলয়ের সাথে ব্রেকআপ না করা। কিন্তু সেটা সে আজকেই সবার সামনে করেছে, তাই এটা সম্ভব না। কিন্তু করবে কি? সে নিলয়ের কাছে তার হারটা মেনে নিতে পারছে না। অবশেষে নিরুপমা একটা চরম সিদ্ধান্তে উপনীত হলো, যা কারো কল্পনাতেও আসতে পারে না। শুধুমাত্র একটা বাজি জেতার জন্য। না, একটা নয়, 2টা বাজি জিতবে সে যদি এই কাজটাই করতে পারে। প্রথমত, সে কালকে নিলয়কে বিয়ে করবে, জোর করিয়ে হলেও। প্রয়োজন হলে সুইসাইড অ্যাটেম্প করবে। নিলয়কে বিয়ে করলে তার ব্রেকআপ হলো না, মানে নিরুপমা জিতে গেল বাজিটা। দ্বিতীয়ত, নিলয় আম্মুর পছন্দ করা গাইয়া ছেলের থেকে অনেক ভালোই আছে। সে নিলয়কে বিয়ে করলে ওই গাইয়ার সাথে বাজিতে জিতবে। হানিমুন খরচটা তার কাছে উসুল করবে। যেই ভাবা সেই কাজ। পরের দিন নিরুপমা ক্যাম্পাসে গিয়ে নিলয়ের হাত ধরে টেনে নিয়ে গিয়ে সবার সামনে নিলয়কে বলল তাকে বিয়ে করতে। নিলয় বলল, অসম্ভব, আমি তোমার মতো মেয়েকে কখনোই বিয়ে করব না। তখন নিরুপমা নিলয়ের হাত ছেড়ে দিয়ে সবার সামনেই দৌড়ে 5তলা ভবনে উঠে চিৎকার করে বলতে লাগলো সবার উদ্দেশ্যে, নিলয় তাকে আজকে বিয়ে না করলে সে সুইসাইড করবে। কিছুক্ষণের মধ্যেই পুরো ক্যাম্পাসের শিক্ষার্থী উপস্থিত হলো সেখানে। আর সবার নিরুপমার জেদ সম্পর্কে ভালোই ধারণা আছে, তাই সবাই নিলয়কে হাত জোর করে হলেও বিয়েতে রাজি করিয়ে কাজী অফিসে গিয়ে বিয়েটা দিল। কাজী অফিস থেকে বের হয়েই নিরুপমার মুখে প্রথম কথা ছিল, বাজিটা আমি জিতেছিলাম আর তুমি হারলে। ব্রেকআপ আর হলো না। নিরুপমা কখনো কোনো বাজিতে হারে না, মাইন্ড ইট। নিলয় বেচারা অবাক হবে নাকি শক হবে কিছুই বুঝতেছে না। একটা মেয়ে শুধুমাত্র একটা 5,000 টাকার বাজির জন্য একটা ছেলেকে সুইসাইডের ভয় দেখিয়ে রাজি করিয়ে বিয়ে করতে পারে বলে তার ধারণার বাইরে ছিল। তাই আপাতত নিলয় কিছুই বলল না। নিরুপমার বিয়ের খবরটা এতক্ষণে তার আব্বু আম্মু জানতে পেরেছেন। প্রথমে রাগ হলেও পরে পুরো ব্যাপারটা জানতে পেরে মেনে নিয়েছেন। তাই নিলয়কে নিয়েই নিরুপমা বাসায় যেতে বলেছে। সন্ধ্যার দিকে নিরুপমা নিলয়কে নিয়ে তার বাসায় আসলো। এসে দেখে বাড়িতে মোটামুটি একটা বিয়ের আমেজ এসেছে। বাড়িতে অনেক আত্মীয় স্বজনরাও এসেছে, যাদের কাউকে চেনা আবার কেউ কেউ অচেনা। নিরুপমার সেগুলোতে কোনো খেয়াল নেই। তার চিন্তা হলো সে একেবারে 2টা বাজি জিতেছে এবং তাকে কেউ কখনো কোনো বাজিতে হারাতে পারেনি। রাত 12টা, নিরুপমার ঘরে বাসর সাজানো হয়েছে তাদের। নিরুপমা খাটের উপর বসে আছে। নিলয় আসলো রুমে। নিলয় বেচারার মন খারাপ।
নিরুপমা যদিও বাঁচিতে জেতার জন্য নিলয়কে বিয়ে করেছে, কিন্তু এমনিতে নিলয়কে তার খারাপ লাগে না। দেখতে শুনতে ভালো, ব্রিলিয়ান্ট, হ্যান্ডসাম, অনেক মেয়ের ক্রাশ। স্বামী হিসেবে এমন ছেলেই চায় মেয়েরা। তাই নিরুপমা মনে মনে নিলয়কে স্বামী হিসেবে মেনে নিয়েছে। নিলয় নিরুপমার রুমের বারান্দায় গিয়ে বসলো মন খারাপ করে। হঠাৎ নিরুপমার মনে হলো গাইয়াটাকে বলা দরকার যে সে অন্য একটা ছেলেকে বিয়ে করেছে অ্যান্ড কয়েকদিনের মধ্যেই হানিমুনে যাবে। তাই হানিমুনে যাওয়ার টাকাটা রেডি রাখো। নিরুপমা ফোন দিতেই গাইয়াটা ফোন রিসিভ করলো। নিরুপমা তো এক নিঃশ্বাসে সব বলে ফেললো। আমি কিন্তু পরের সপ্তাহে হানিমুনে যাব। সেটা তো হবে না, মই তো পরের সপ্তাহে হানিমুন যাবার পাইম না। মোর ফার্স্ট সেমিস্টারের ফাইনাল পরীক্ষা আছে। আপনি কেন যাবেন? আপনি বাজি টাকা দিবেন, আমি আমার স্বামীকে নিয়ে হানিমুনে যাব। টাকা না হয় দিলাম, কিন্তু স্বামীকে ছাড়া হানিমুনে কিভাবে যাবে? ফোন কানে ধরে বলতে বলতে নিরুপমা রুমে আসলো। এসে নিরুপমার সামনে বসে বলল, স্বামীকে ছাড়া কি হানিমুনে যাওয়া যায়? নিরুপমা তো অবাক। আমি এতক্ষণ কার সাথে কথা বলছিলাম? আর এতক্ষণ তো গাইয়াটা আঞ্চলিক ভাষাতেই কথা বলছিল, আর এখন এত সুন্দর করে শুদ্ধ ভাষায় কথা বলতেছে কি করে? তখন দেখলো কথাগুলো মোবাইল থেকে নয়, সামনে থেকে আসছে। তখন নিলয় বলল, চুল ভেজা আছে? মনে আছে ভেজা চুল দিয়ে পা মোছানোর কথা ছিল? নিরুপমা হা করে অবাক হয়ে বলল, নিলয়, তার মানে তুমি আমার বান্ধবীর ছেলে? বলেছিলাম না আমাকে বিয়ে করার জন্য পাগল হবা, সুসাইডও করতে চাবা? বলেছিলাম না তোমাকেই বিয়ে করব? করেছি। এখন থেকে প্রতিদিন ভেজা চুল দিয়ে সকালে আর রাতে পা মুছে দিবা। সব করব, আগে বলো এত সব করলে কি করে? যেদিন তোমার আম্মু তোমার সম্পর্কে আমাকে বলে সেদিনই বুঝেছিলাম তুমি কখনো কোথাও হারোনি, তাই এমন জেদি আর বদমেজাজি হয়েছো। আমি চাইলেই তোমার সাথে মিট করে কথা বলেই বিয়েটা করতে পারতাম, কিন্তু সেটা করলে তোমার জেদি আর বদমেজাজি অভ্যাসটা থেকেই যেত। তাই সেটা না করে তোমার আম্মুর কাছ থেকে তোমার নাম্বারটা নিয়ে ফোনে রাখলাম আর প্ল্যান করলাম কিভাবে তোমাকে ঠিক করা যায়। আর তুমি যেদিন তোমার আম্মুর কাছ থেকে আমার নাম্বার নিছো তখন আন্টি আমাকে বলে দিছে, আর আমিও তোমাকে খেপিয়ে দিয়ে বিয়ে না করার জন্য বাজি করলাম, কারণ আমি জানতাম বাজির কথা বললেই তুমি রাজি হবে। তারপর ভার্সিটিতে অ্যাডমিশন, প্ল্যান মতোই সব হলো, আর তুমি বিয়েও করলে। তার মানে তুমি সবগুলো বাজি জিতলা। আমাকে কি সত্যি সত্যি তোমার পা ভেজা চুল দিয়ে মুছে দিতে হবে? না, হবে না, তুমি সবসময় আমার বুকে থাকবা। আর হ্যাঁ, আরও একটা বাজি জিতেছি, সেটা হলো আমার শ্বশুর আব্বার কাছে। সেটা হলো আমি যদি ওনার মেয়েকে ওনার কাছ থেকে ওনার মেয়ের ইচ্ছা দিয়ে বিয়ে করতে পারি তাহলে হানিমুনের বাজেট উনি দিবেন। সেটা নিরুপমা যেখানে যেতে চাইবে। তো নিরুপমা বাজিতে নাকি সবসময় জিতে যাও, কখনো হারাতে পারিনি কেউ। এখন তো দেখছি একটা বাজিও জিততে পারলে না। কে বললো আমি বাজি জিতিনি? কোথায় জিতলে বাজি? আমি বাজিতে জিতে নিলাম সেই মানুষটাকে যার কাছে হাজারবার বাজিতে হেরে যেতেও শান্তি আছে। সেই মানুষটাই আমার সব থেকে বড় বাজি জেতা, আর সেটা আমার গাইয়া খ্যাত নিলয়। তাই নাকি? তাহলে চলো এখন বিছানায় তোমাকে হারিয়ে দিয়ে জিতিয়ে দেই আবার। ইস রে, শখ কত! আগে ভালো করে প্রপোজ তো করো, তারপর ভাববো। বউকে বাসরাতে প্রপোজ করা লাগবে? পারবো না। পারতেই হবে, জোর করে প্রপোজ করাবো। পারবো না প্রপোজ করতে, বাজি করো। ওকে বাজি, বলো কি বলবে না? আই লাভ ইউ। হেরে গেছে, প্রপোজ করেছো? না না, করিনি, এমনি বলছি ওটা। এভাবেই চলতেই থাকবে বাজি। একজন হেরেও জিতে যাবে, আর একজন অন্যজনকে জিতিয়ে দিয়ে জিতে যাবে সেই মানুষটাকে, যার মুখে জিতের হাসিটা পৃথিবীর সব কিছুর থেকে বেশি মূল্যবান। চলুক তাদের খুনসুটির ভালোবাসা। গল্পটা কেউ অন্যভাবে নেবেন না, জাস্ট আপনাদের বিনোদন দেবার জন্য। পায়ে আলতা, হাতে মেহেন্দি, কপালে কালো টিপ, সারা শরীরে গহনা নিয়ে বসে আছি বাসর ঘরে, আর মনে মনে ভাবতেছি আজকে কিভাবে আমার বরকে বোকা বানানো যায়। সেদিন আমার বর আমাকে বোকা বানিয়েছে, সেটা আমি ভুলিনি। আমাকে ভাবছে আমি বোকা, আজকে দেখিয়ে দিব কতটা চালাক। এখন আসুন পরিচয় হয়নি, আমি ফারজানা। আজ আমার বিয়ে হয়েছে, তাও আমার একটা ফাজিল ছেলের সাথে।
ছেলেটি এতটা ফাজিল সেটা আপনাদের বলে পৌঁছাতে পারবো না। আমার বড় একটা সরকারি চাকরি করে একজন টিচার হিসেবে। আমাকে যেদিন এই ছেলে দেখতে গিয়েছে সেই দিন এই ছেলে আমাকে বোকা বানিয়েছে। শুধু একবার না, পুরো 2 বার। আমাকে পছন্দ হবার পরেই তারপরে তার পরিবার আমার কাছ থেকে নাম্বার নিয়ে যায়। তারপরে যেদিন তার সাথে প্রথম কথা বলেছি ওই দিন এই ছেলে আমাকে বোকা বানিয়েছে। আমি তাকে কিছুই বলিনি। তখন ভাবছি আমার কাছেও এই ভাষ্যর ডাকটা আছে। এই দিন আমি যে কি করব সেটা আছে আমার মনে মনে। এমন সময় আমার বরের আগমন, তাই আমি উঠে তার কাছে চলে গেলাম। এসে তাকে সালাম দিলাম। এই মিস, আমার লক্ষ্মী বউ, আমার কাছে কিন্তু টাকা পয়সা নেই যা আমাকে সালাম করছো। দেখছেন কি কথা বললো? শালা, তোকে নাচিয়ে ছাড়বো। আমি শালার পায়ে চিমটি দিয়ে তুলে ডাকলাম। দেখো, টাকা দেয়নি বলে এখন চিমটি দিতে যাচ্ছ। এই যে শোনো, আমি সালাম করতে এসেছি, তুমি সালাম পাও, তাই তার জন্য এটা কি বলতে আছো? ও তাই, আমি ভাবছিলাম অন্য কিছু। আমি ভাবছিলাম আপনি আমাকে টাকার জন্য সালাম করতে এসেছেন। এত বড় কথা? শালা, আজকে এই ঘরেই থাকবো না। এই ঘরে থাকবা না তো কোথায় থাকবা? জাহান্নামে। ওখানে তো থাকবে যারা পাপ কাজ করেছে তারা। তো জাহান্নামে থাকবে কেন তুমি? তুমি কি কোনো পাপ কাজ করেছো নাকি? আমি এই ঘর থেকে বাইরে যেতে যাব এমন সময় আবির আমাকে জড়িয়ে ধরলো। আমাকে একলা ঘরে রেখে তুমি যাচ্ছ কোথায়? তুমি চলে গেলে আমার ভয় লাগবে না? তোমাকে ভূতে ধরবে, মনে রেখো। এই লক্ষ্মী বউ, এসব বলতে নেই। এই ছাড়ো, আমি বাইরে যাব। না বউ, ভয় লাগে তো আমার। ভয় লাগবে কেন? আপনি আজকে ভূতের সাথেই না হয় থাকুন। সরি লক্ষ্মী বউ, এতক্ষণ তোমার সাথে মজা করার জন্য। যতই সরি বলো না কেন, আজকে আমি এই ঘরে থাকুম না। আমি ওকে আরও জোরে বুকের সাথে চেপে ধরলাম। তারপর ওর কপালে একটা চুমু দিলাম। তারপরে আমার বউয়ের 2 গালে একটা করে দিলাম। তারপরে ওর সুন্দর ঠোঁটে একটা দিলাম। আমি কিন্তু এসব করতে পারুন। বারণ করলেই কি আমাকে শুনতে হবে নাকি? আমি তো আমার বউকেই দিতেছি। চলো এখন খাটে গিয়ে একটু বসি, পা ব্যথা হয়ে গেছে। পা ব্যথা হবার তো কথা আমার, তোমার হয়েছে কেন? এতক্ষণ তো তুমি আমার বুকে ছিলে। ওকে, ছেড়ে দাও, আমি তোমার বুকে থাকবো না। একটু সময় বুকে নিয়ে কি ভাবো? ভাব না গো সোনা, যাও। আজকে তো তোমাকে সারা রাতই আমার বুকে নিয়ে ঘুমাবো। শুধু আজকে রাতে নিবে, আর নিবে, হ্যাঁ? আমার কথা এত ভুল ধরো কেন? আমি তোমাকে সারা জীবনেই নিব আমার বুকে। চলো বসে কথা বলি। আমি আর ফারজানা খাটে গিয়ে বসে পড়ি। তারপরে কথা বলতেছি। এই আবি, দুধ খাবি? বউয়ের মুখে এই কথা শুনে আমি তো শেষ। এই মেয়ে বলতেছে কি দুধ খাবো মানে? খাবা কি না? আমি মাথা নিচু করে নিচের দিকে দিয়ে বসে আছি আর ভাবতেছি এটা কি বললো। আমি আমার কথা শুনে হাবলার মতো নিচের দিকে তাকিয়ে আছি। তা দেখে আমার কি যে হাসি পাচ্ছিল তা বলে বোঝাতে পারবো না। এই মিস্টার, তুমি কি ভাবতেছ? বউয়ের দিকে তাকাতে এখন আমার লজ্জা করতেছে, তাই আমি নিচের দিকে তাকিয়ে আছি, ওর কথা শুনতেছি না। আমি ওর মাথাটা সোজা করে বললাম, এই শোনো, একটু আগে দোলা ভাইয়া গ্লাস গরম দুধ দিয়ে গিয়েছে। এই মেয়ে আমাকে বোকা বানিয়ে ফেললো। আমার মতো ফাজিল ছেলেকে ওর কাছে বোকা হয়ে থাকা যাবে না, তাহলে ও আমাকে ভাববে আমি বোকা। তাই আমি বললাম, আমি ভাবছিলাম তুমি ওটাই বলেছো। একটু মিথ্যে বলবে না। তুমি ভাবছো কি সেটা শুধু আমি জানি, বুঝেছো? তাহলে বলো আমি ভাবছিলাম কি? ছি ছি, আমি পচা কথা বলবো না, তাহলে সবাই শুনে ফেলবে। না বলতে পারলে চুপ হয়ে থাকো। কেন চুপ হয়ে থাকবো? শুনি। আমি খাট থেকে উঠে টেবিল থেকে দুধের গ্লাস নিয়ে আসলাম। এই নাও, খেয়ে নাও, তবে শর্ত আছে, সব রাক্ষসের মতো একাই শেষ করবে না, আমার জন্যও কিছুটা রাখো। না, আমি দুধ খাবো, তুমি একা একা খাও, আমি রাক্ষস না। এমন রাগ করে না। আমি আমার বরটাকে দুধের গ্লাসের মুখে তুলে দিলাম। দেবার সাথে সাথে আমি খাওয়া শুরু করে দিল। এই নাও, এখন তুমি খাও। আমিও খাওয়া শুরু করে দিলাম। ওকে বোকা বানাতে পেরে আমার এখন শান্তি লাগতেছে। শালা, সেই দিন আমাকে কতটা বোকা বানিয়েছো সেটা আমি ভুলবো না। চলো ঘুমাতে চলো। কেবল তো রাত 11টা, এখন ঘুমাবো না। আজকে সারা রাতেই তোমার সাথে কথা বলবো, ওকে? আমরা দুজনে আবারও কথা বলা শুরু করে দিলাম। এর ভিতরে আমি বললাম, আবির চলো না লুডো খেলি। এটা মেয়ে নাকি অন্য কিছু? এই মেয়ের মুখে কি কিছুই আটকে না? কি বলতেছে সব আবল তাবল?
এই তুমি এগুলো কি বলতেছো? তুমি লুডো খেলবা কিনা? ফারজানা কি বলো এসব? আমি তো কিছুই বুঝতেছি না। এই তুমি সবই বুঝছো, বাট না বুঝার ভান করতেছো। তুমি যেটা ভাবতেছো ওসব কিছু না, বুঝলা? আমি তো মোবাইলে লুডো খেলার কথা বলতেছি। এটা মেয়ে নাকি অন্য কিছু? আমি ভাবছিলাম বাংলাদেশে আমার মতো দুষ্টু ছেলে মনে হয় আর একটাও নেই, আর এখন দেখি আমার চেয়ে আরও দুষ্টু মেয়ে আছে। এই মেয়ে আমাকে আজ দুবার বোকা বানাইছে। এই মেয়ের সাথে আমার আজ বুঝে বুঝে কথা বলতে হবে। কি বলবে তা আমি কিছুই বুঝবো না, আর আমাকে বুঝে সব কিছুর উত্তর দিতে হবে। কি গোপর, আবার চুপ হয়ে আছো কেন? এতক্ষণ তো অনেক কথা বলছিলা। আমি কিছু বলতে না পেরে বললাম, শোনো, আমি আগেই ঠিক করে রেখেছি যে এই রাতে আমি কম কথা বলবো। হয়েছে অনেক কথা, এখন আসো লুডো খেলবো। আমি মোবাইল থেকে মোবাইলের গেমটা বের করলাম। এই শোনো, এসব কেউ খেলে এখন? খেলে না, বাট আমরা খেলবো। তবে লুডো খেলছে কথা আছে। কি কথা বলো? লুডো খেলায় যদি তুমি হারো তাহলে আমার দুটি শর্ত মানতে হবে, আর যদি আমি হারি তাহলে তুমি যা বলবা আমি তাই করব। তাহলে আমি খেলবো না। খেলতে তো তোমাকে হবেই, না হয় আমার হাতে মায়েরও খাইতে পারো। এই মেয়ে এই রাতে বলে আমাকে মারবে। জানি না আর কি করবে এই মেয়ে। আমি ভাবছিলাম এই মেয়ে বোকা, কিন্তু এই মেয়ে তো পুরো 200% চালাক। শোনো, আগে তোমার শর্ত বলো, যদি পারি তাহলে মানবো। সেটা তো হবে না, আগে আমি শর্ত দিব না। ওকে, মোবাইল বের করো, গেম খেলবো। ওর মোবাইল থেকে গেম বের করলো, দুজনেই গুটি চালাচালি শুরু করে দিলাম। কিন্তু এই মেয়ের সাথে আমি খেলে পারলাম না, আমি হেরে গেলাম। ইয়েস, ফারজানা উইন। এখন মনু চাবা কই? এমন এমন শর্ত দিব, শোনো, তুমি হাত ফেলে পড়তে পারো। মানে কি? আমি কোনো শর্ত মানি না। না মানলেও মানতে হবে। সেদিনকার কথা মনে আছে? তুমি আমাকে বোকা বানিয়েছিলে আর মোবাইলে এই বলেছিলে আমি নাকি বোকা। এখন দেখেছো আমি কি পারি। আচ্ছা দেখি তোমার শর্ত কি? এখন নামাজ পড়বা, আর দ্বিতীয়টা হলো তুমি আজকে আমাকে টাচ করতে পারবে না। প্রথম শর্তটা মানতে পারবো, দ্বিতীয়টা মানতে পারবো না। তুমি কথা দিয়েছো, আর কথা না রাখতে পারলে আমি চোরে চিৎকার দিব। কেন যে সেই দিন এই মেয়েকে বোকা বানাতে গেলাম বুঝতেছি না। আমি উজু করে নামাজ পড়তে চলে আসি। নামাজ পড়ার পর বউকে অনেক পাম দিলাম, বাট এই মেয়ে যে মানুষ, আমার কোনো পামই এই মেয়েকে পড়াতে পারলো না। রাত তখন 2টা, আমি খাটে চলে আসি ঘুমানোর জন্য। এই শোনো, আমি কিন্তু তোমার বুকেই ঘুমাবো, আমাকে যেন জড়িয়ে ধরতে দেখি না, তাহলে ভালো হবে না কিন্তু। ও এসে আমার বুকে শুয়ে পড়লো। কি করব বুঝতেছি না। পরীর মতো একটা মেয়ে বুকের সাথে চেপে ধরতে পারতেছি না। আমি আস্তে আস্তে হাত ওর কাছে নিয়ে চলে আসি। হাত কিন্তু কেটে ফেলবো, আমার গায়ে যেন হাত না লাগে। আমি তোমার সাথে অনেক কিছু করব, বাট তুমি কিনা কিচ্ছু করতে পারবে না। তোমার স্পর্শ পেয়ে আমার ভেতর কেমন জানি করতে আছে। খবরদার, তুমি ওকে টাচ করবা না। আমি আবিরকে জড়িয়ে ধরলাম, তারপরে ওর সাথে দুষ্টুমি করতেছি। এমন সময় আবির আমাকে ওর নিচে ফেলে দিল। আবির দেখো, বাজিতে কিন্তু আমি জিতেছি, তাই তুমি কিন্তু শর্ত ভঙ্গ করতেছো। আমি কোনো শর্ত মানি না। দেখো আমি এখন কি করি। কেন? তুমি তো জিততে পারোনি। আমি ওকে চেপে ধরলাম। আবির ওয়েট, একটু সময়। কেন? আমার মুখে মুখে এই দোয়াটা পড়ো তো। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা ওয়া জান্নিবিশ শায়তানা মা রাযাকাতানা। আমি ওর এই কথা মতো এই দোয়াটা পড়লাম। আপনারা তো বুঝতে পারছেন এটা কিসের দোয়া। এরপর যেটা হবার সেটাই হয়েছে। সকালে উঠে দুজনেই গোসল করে নিলাম, তারপর সবার সাথে খেয়ে নিলাম। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। আমরা দুজন, আমাদের দুজনের ভালোবাসার খুনসুটি সারাদিনই চলতে থাকে। ফারজানা আমাকে অনেক ভালোবাসে, আমি ছাড়াও কিছুই বোঝে না, আর আমিও আমার বউকে ছাড়া কিছুই বুঝি না। একদিন বাহির থেকে এসে দেখি আমার ছোট বোনের চুল ফারজানা আশ্রিয়ে দিতে আছে। তাই আমি আমার বউয়ের কাছে একটা কাগজ ছুঁড়ে মারলাম, কিন্তু সেটা আমার বউয়ের কাছে না গিয়ে আমার ছোট বোনের গায়ে লাগলো। ভাবি, গায়ে কাগজ মারলো কে? পেছনের দিকে তাকিয়ে দেখি আবিরের চোখের ইশারা দিয়ে কি যেন বললো, বাট সেটা তো আমি বুঝে নিলাম। বউ, রুমে আসো। ওই ভাবি, বলো না কে? কে আবার? তোমার ভাই? নিশ্চয়ই আপনাকে ডাকতে এসেছে। ভাবি, একদম যাবেন না। এই পেতনি, আসবো না কেন? তুই আমাকে পেতনি বললি? তোর বউকে আজ কোথাও যেতে দিব না। ফারজানা, রুমে আসো, তোমার সাথে কথা আছে। কি কথা বলো? রুমে চলো বলতেছি।
আচ্ছা তুমি যাও, আমি ওর চুল বেঁধে আসতেছি। ভাবি যাবেন না, ও আমাকে পেতনি বলেছে। আচ্ছা আমি চলে গেলাম। আবির চলে গেল। আমি এসে এখন থেকে কিভাবে যাবে বুঝতেছি না। না হয় আমার বরটা অভিমান করে থাকবেনি। ভাবি শয়তানটা কি গেছে? তোমারও হয়ে গেছে। আমি এখন যাই। না আপনি যায়েন না। যাই, না হয় তোমার ভাই অভিমান করবেনি। ওকে যান। ওরে ভালোবাসা। আমি হাসি দিয়ে ওখান থেকে উঠে যাই। এসে দেখি বরটা আমার একা একা শুয়ে আছে। কি বলবা সোনা? ওই দেখো, এমন করবা তোমার বোনের জন্য তো আসতে পারছিলাম না। আমি কি আবিরের বুকে মাথা রাখলাম। থাক লাগবে না, তুমি আমার বোনের কাছে যাও। আমি ওকে জড়িয়ে ধরলাম। এই সোনা, এমন করো কেন? এখন বলো কি বলতে চাইছিলা? তুমি জানোই তোমাকে একটু সময় রুমে না দেখতে পারলে আমার বুকের ভেতর কেমন করে। এত ভালোবাসা। পাগলি, এভাবে থাকবা সারা জীবন। ধৈর্য সহকারে ভিডিওটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আপনারা অবশ্যই একটি করে লাইক এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, কমেন্টে অবশ্যই আপনাদের মতামতটি জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।